ভালো থেকো পত্রলেখা। ভালো থাকুক তোমার চা বাগান। সুস্থ হয়ে উঠুক তোমার চা বাগান। আমায় তুমি ক্ষমা করে দাও। আমি তো ভালো নেই, অন্তত তুই ভালো থাক। আপনি তো শহরে থাকেন, বিয়ে করেননি কেন? একটি পচে যাওয়া লাশের তীব্র দুর্গন্ধে থিতিয়ে আসে প্রাণ। তার চেয়ে বেশি সুখে ঝিমিয়ে আসে অনুভূতি। হইচই পড়ে এলাকা জুড়ে। কি যেন একটা হাহাকার গ্রাস করে পুরো চা বাগানকে। বাগানের সবচেয়ে গুণী ছেলেটার এমন দেহ, এমন পরিণতি আশা করেনি কেউ। তবুও কতটা নির্মমতা আকাশ পাতাল জুড়ে। এক সন্ধ্যাবেলা অভ্রদার দেহ উদ্ধার করা হয়। এর পরের দিন সন্ধ্যাবেলা সেই দেহ সৎকার করা হয়। আফসোসের আকাশে তখন বিষাদ ঘন হয়ে আসে। চা বাগানে নেমে আসে বোধহয় গা ছমছমে অমাবস্যা। এরপর থেকেই চা বাগানে ঘটতে শুরু করে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ঘটেনি কখনো। প্রথম ঘটনা ঘটে পত্রের সাথে, অভ্রদার সৎকারের পরের দিনের ঘটনা। পত্র দুপুরের দিকে এঁটো থালা বাসন ধুতে পুকুরে যায় এবং তারপরেই মিনিট 15 পেরোতেই চিৎকার করতে করতে ছুটে আসে বাড়িতে। পত্রের মা ছায়া সবে তখন মাথা রেখেছিল বালিশে। মেয়ের চিৎকার শুনে সে এক লাফে উঠে বসে বিছানায়। ব্যতিব্যস্ত হয়ে ছুটে আসে উঠোনে। পত্রের চিৎকার তাদের প্রতিবেশীদের বাড়ি অবধিও ঠিক চলে গেছে। গোসাইদের বাড়ি, দাসেদের বাড়ির জেঠিমা, কাকিমারাও ছুটে আসে পত্রদের বাড়ির উঠোনে। পত্র লেখার শরীরে তখন চুপচুপে ঘামের আবির্ভাব। অস্বাভাবিকভাবে কাঁপছিল তার শরীর। ছায়া ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে পত্র, এমন ভর দুপুরে চিৎকার করছিস কেন? হ্যাঁ, পুরো চা বাগানে তোর গলা বোধহয় শোনা যাচ্ছে, কি সমস্যা? পত্রের কণ্ঠে তখন সশব্দের নিস্তব্ধতা। চেয়েও পত্র বলতে পারছে না কিছু। কেবল তার দেহের তাপ বাড়ছে, সাথে কম্পনও বাড়ছে। গোসাইদের বাড়ির জেঠিমা পত্রের মাথায় পিঠে চিন্তিত ভঙ্গিতে হাত বুলিয়ে দিচ্ছে। আর কি যেন বলে বারবার ফু দিল পত্রের মাথায়। অতঃপর আচমকা বলে উঠল, তুই ভর দুপুরে কই গেছিলি? ও তো প্রতিদিন দুপুরে থালা বাসন ধুতেই পুকুরে যায়, আজও সেখানে গিয়েছিল। পত্রের মায়ের কথায় আঁতকে উঠেই গোসাই বাড়ির জেঠিমা পত্রের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, কি রে পত্র, তুই কি দেখেছিস পুকুরে? কিছু দেখেছিস নাকি? পত্র কাপা কণ্ঠেই এবার উত্তর দিল, হ্যাঁ জেঠি, আমি আমি সেখানে পিসিকে দেখেছি, সাথে অভ্রদাকেও। পত্রের কথায় উপস্থিত সবাই আঁতকে উঠে। ভয়ে দুকদম পিছিয়েও যায় তারা। গোসাই জেঠিমাই কেবল দাঁড়িয়েই থাকে নিজের জায়গায়। শক্ত কণ্ঠে বলে, সত্যি সত্যি তাদের দেখেছিস? হ্যাঁ গো হ্যাঁ, আমি দেখেছি। অভ্রদা কি সুন্দর ঘাটে বসে আছে, আর পিসি বসেছিল বটগাছের নিচে। পত্রের কথায় কলরব শুরু হলো তাদের উঠোনে। কিছুক্ষণের মাঝেই পুরো খবর ছড়িয়ে গেল চা বাগানে। ঘোষণা করা হলো যেন ভরদুপুরে আর রাত 10টার পরে কেউ চা বাগানের পুকুর পাড়ের রাস্তায় না যায়। বদলে গেল চা বাগানের পরিস্থিতি। সময়টা আষাঢ়ের শুরুর দিকে। সারাদিন মেঘগুলো গুরুগম্ভীর হয়ে ভাব নিয়ে বিচরণ করছে গগন বক্ষে। অভ্রদা আর পিসিবিহীন প্রায় কিছুটা দিন অতিবাহিত হয়ে গেছে। চা বাগানের পরিবেশে দেখা দিয়েছে খানিকটা বদল। কেমন একটা গুমট ভাবে যেন স্তব্ধ এই নব্য কিশোরীর ন্যায় চা বাগানে। পত্র সারাদিন স্কুলে ছিল। স্কুল থেকে মাত্র রওনা দিয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাস্তার আশেপাশের দোকানে পাট প্রায় বন্ধ। বিন্নিও বেশ কিছুদিন স্কুলে যাচ্ছে না। ভাইয়ের মৃত্যুর শোক বোধহয় কাটিয়ে উঠতে পারছে না মেয়েটা। তাই একাই বাড়ি ফিরতে হচ্ছে পত্রকে। পথিমধ্যে বিশাল বিশাল ঝোপ পেরুতে হচ্ছে। বাড়িটা কিছুটা ভেতরের দিকে যে। নিঃমনে দ্রুত পায়ে যখন পত্র গন্তব্যে যেতে ব্যস্ত, তখন প্রায় শুনশান রাস্তার মাঝে গমগমে শব্দে তুলে পরিচিত জিপ গাড়িটা এসে পত্রের সামনে দাঁড়ালো। জিপ গাড়ির শব্দ থামতেই পথচারীর সেই নিস্তব্ধ পথ আবার নীরবতায় আচ্ছন্ন হলো। পত্র কিছুটা ভয় পেয়েছে, সাথে খানিক চমকেও গিয়েছে। কিন্তু গাড়ির মাঝে পরিচিত মুখটা দেখতেই থিতিয়ে গেল ভয়। জিপ গাড়ি থেকে নেমে এলো শহুরে সুদর্শন পুরুষটি। পত্র আড়ষ্ট ভঙ্গিতে ঠাই দাঁড়িয়ে রইল। আতশ গাড়ি থেকে নেমে পত্রের সামনে এসে দাঁড়ালো। আকাশে তখন বর্ষার বিকেলের টিমটিমে আলো, যার বিদায় ক্ষণ ঘনিয়ে এসেছে ভাব। আতশ ডানে বামে রাস্তার দিকে একটু তাকিয়ে ছোট শ্বাস ফেলে বলল, বাড়ি ফিরছো? হ্যাঁ। পত্রের কণ্ঠে আড়ষ্টতা। আতশ কিছুক্ষণ মৌন থেকে পর্যবেক্ষণ করলো পত্রকে। কি যেন দেখলো মনোযোগ সহকারে। অতঃপর হুট করেই বিস্মিত কণ্ঠে বলল, চুলগুলো কেটে ফেলেছো? হ্যাঁ।
আতসের চোখে মুখে তখন কেবল উপসে পড়া বিস্ময়। পত্রকে সে অনেকদিন পর দেখলো, তাই সে পত্রের চুল কাটার ঘটনাটা জানতো না। কিন্তু ঘটনাটা তার কাছে প্রায় অবিশ্বাস্যকর লাগলো। তার কথাও বন্ধ হওয়ার উপক্রম। তবুও কৌতূহলী কণ্ঠে বলল, কিভাবে কিভাবে পারলে এমন ভয়ঙ্কর কাজটা করতে? পত্র উত্তর দেয় না, মাথাটা আগের চেয়ে আরও একটু নিচে নামিয়ে ফেলে, দৃষ্টি নিবদ্ধ করে পিচঢালা সরু রাস্তাটায়। আতস হয়তো পত্রের পরিস্থিতি বুঝতে পারে, তাই হতাশার একটা শ্বাস ফেলে বলে, চলো, আমি এগিয়ে দেই তোমায়। বৃষ্টি আসবে বোধহয়, সন্ধ্যাও ঘনিয়ে এলো। গাড়ি করে গেলে তাড়াতাড়ি যেতে পারবে। না, আমি হেঁটেই পারবো। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু গাড়িতে গেলেও তো সমস্যা নেই, তাই না? পত্র দ্বিমত করতে চেয়েও করল না। নিবিড় পায়ে সে উঠে গেল গাড়িতে। আতসও মুচকি হেসে গাড়িতে উঠল। আকাশে তখন আঁধার ঘনিয়ে গেছে গভীরভাবে। জিপ ছুটেছে নতুন উদ্যমে, সশব্দে নিজ বেগে। আতস গাড়ি চালানোতে মনোযোগ দিয়ে বলল, একটু কাজে তোমাদের মেইন সদরে গিয়েছিলাম। এসে দেখি তোমাদের চা বাগান নিস্তব্ধ হয়ে আছে। যা ঘটেছে তা সত্যিই খারাপ হয়েছে। হুট করে সবটা হয়েছে। চুলগুলো না কাটলে কি হতো? আতসের প্রশ্নের জবাব দেয় না পত্র, কেবল নিঃশব্দে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। আতস আবার বলল, তোমার অব্রদা মারা গেল কিভাবে? জানা যায়নি। কোনো ব্যবস্থা নাওনি জানার? কি ব্যবস্থা নিতাম? লাশ পচে বাজে অবস্থা ছিল। তোমরা কি আন্দাজ করছো? হুট করে তো আর সে মারা যায়নি, তাই না? আর মারা গেলেও সে ওইখানে কেন যাবে? তাও নাকি নিজের হোস্টেলে যাবে বলে বেরিয়েছিল। জানি না, মানুষটার কোনো শত্রু থাকার তো কথা না, কিন্তু কে করলো এটা, এমন কাজটা? এখানে এসে আরও একটা কথাও তো শুনতে পাচ্ছি। যদিও আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, কিন্তু এটা নাকি তুমি প্রথম বলেছ। কোনটা? এই যে তোমার মৃত পিসি ও অভ্রতাকে নাকি দেখতে পেয়েছো। পত্র কেবল উপর নিচ মাথা দুলায়, যার অর্থ সে দেখেছে। তার মাঝেই গাড়ি এসে থামে পত্রদের বাড়ি থেকে কিছুটা দূরে। পত্র নিজের বেগটা পিঠে ঝুলিয়ে নামার প্রস্তুতি নিতেই আতস থামিয়ে দেয় তাকে। পত্রের বা কাদের বাহুতে শীতল স্পর্শ করে বলে, পত্র লেখা তোমার অভ্রতা কি কখনো বলেনি যে তোমার লম্বা চুলগুলোতে দিঘির কালো জলের ঢেউ ছিল, যা দেখে মুগ্ধ হতো নয়ন যুগল? আতসের স্পর্শে কিঞ্চিত কেঁপে ওঠে পত্র। অপরিচিত পুরুষের ছোঁয়া বোধহয় নতুন নতুন পাচ্ছে সে। এর আগে এত গভীরভাবে তো কেউ স্পর্শ করেনি তাকে। আবার মিঠে প্রশংসায় খানিকটা মিয়েও যায় সে। পারিপার্শ্বিক অবস্থা ভুলে যায় মুহূর্তেই। তা দেখে আতস মুচকি হাসে। পত্রের আর একটু কাছাকাছি এসে ফিসফিস করে বলে, আগামীকাল সিনেমা দেখতে যাবে? চা বাগানের পশ্চিমের দিকে যে সিনেমা হলটা আছে সেখানে, নতুন সিনেমা। পত্রের কণ্ঠ দিয়ে শব্দ আসে না, তবুও মিনমিন করে সে বলে, আমার স্কুল আছে, আর মাকে বললে তো যেতেও দিবে না। মাকে বলবে কেন? স্কুলের নাম করে বেরোবে, আমরা তারপর সিনেমা দেখতে যাব। কেউ দেখে ফেললে? পত্রের কণ্ঠে ক্ষীণ আশঙ্কা। সেই আশঙ্কাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে বেশ গা-ছাড়া ভাবে আতস বলল, কেউ দেখবে না, তুমি যাবে তো? দেখি। আর কোনো বাক্য ব্যয় না করেই পত্র নেমে গেল গাড়ি থেকে। হৃৎপিণ্ড তার তখনও লাফাচ্ছে। কোনো পুরুষের এত সান্নিধ্যে সে কখনো যায়নি। কেন জানি এই আতস নামের মানুষটাকে কিশোরী হৃদয় অনেক বেশি পছন্দ করে ফেলেছে। মানুষটাকে দেখলেই মনটা ফুরফুরে হয়ে যায়। পত্র বাড়ির ভেতর না যাওয়া অবধি আতস দাঁড়িয়ে থাকে। পত্র যেতে যেতেও আরেকবার ফিরে তাকায়। মনের মাঝে অপরিচিত অনুভূতিদের তোলপাড়। কিশোরী বয়সের আকর্ষণ যে ভয়াবহ হয়, পত্র বোধহয় সেই আকর্ষণেই কাবু হয়ে গেল। অন্যান্য দিনের তুলনায় আজকের সকালটা বেশ ভীত। চা বাগানের বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে আছে অভ্রদার বাড়িতে। ঠাকুর জেঠিমা শুয়ে আছে বিছানায়। চোখে মুখে তার অস্বাভাবিকতা। জ্ঞান নেই, কবিরাজ ডাকা হলো। জেঠিমা কেমন চুপ হয়ে আছেন। বিন্নির আর জ্যাঠামশাই এর মুখ থেকে যতটুকু শুনেছে তা এমন ছিল যে, গতকাল রাতে জেঠিমা জল খেতে কল পাড়ে এসে বিকট এক চিৎকার দেয়। তার চিৎকার শুনে জ্যাঠামশাই এবং বিন্নি সেখানে পৌঁছাতেই দেখে জ্ঞান হারিয়ে সেখানে পড়ে আছে জেঠিমা। রাতারাতি সে খবর ছড়িয়ে গেছে পুরো বাগান জুড়ে। পত্র ঘুম থেকে উঠে সে ঘটনা শুনেই ছুটে এসেছে জেঠিমার কাছে। কবিরাজ অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলেন, তার বিজ্ঞ চোখে তখনও অস্বচ্ছতা। পত্র বারবার হাত বুলিয়ে দিচ্ছে জেঠিমার মাথায়। তার মাঝেই সারা রাত পর জ্ঞান ফিরল জেঠিমার।
জ্ঞান ফিরতে সে নিজেকে কেমন গুটিয়ে নিলেন। অস্বাভাবিকভাবে কাঁপতে কাঁপতে বললেন, স স সরলা এসেছে। আলতারাঙ্গা পায়ে সরলা এসেছিল। আমার সামনে দিয়ে হেঁটে গিয়েছে। সরলা ছিল। উপস্থিত উত্তেজনা আরও তুমুল হলো। সকলে কেবল ভীত চোখে দেখতে লাগলো চারপাশ। সকলের মনে কেবল একটা প্রশ্ন, মৃত মানুষ ফিরেই বা কিভাবে? বিরাট মন খারাপের এক পাহাড় নিয়ে পত্র তৈরি হয়ে নিল স্কুল যাওয়ার উদ্দেশ্যে। তার স্বপ্নের চেয়েও সুন্দর চা বাগানের এমন মুমূর্ষু অবস্থা সে মানতে পারছে না। গত 1 মাসেই যেন রূপ বদলে গেছে এই চা বাগানের। হাসি খুশি কিশোরীর ন্যায় চা বাগানে আজকাল নিরেট নিশ্চুপতা। পত্র ছোটখাটো একটা শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। পত্রের মা ছায়া তখন উঠোন ঝাড় দিচ্ছে। ঠাকুর বাড়ির জেঠিমার অবস্থা সবাইকেই ভাবিয়ে তুলেছে রীতিমতো। পত্র বেরিয়ে আসতেই ছায়ার মুখোমুখি হলো। মেয়েকে দেখেই ছায়া কেমন তেড়ে তেড়ে এলেন, হুংকার দিয়ে বললেন, আজকাল তো দেখছি এখানের কুটু ওখানে রাখিস না, ব্যাপার কি তোর? হ্যাঁ, তোর পিসি মারা যাওয়ার সময় কি তোরে বলে গিয়েছে কাজ না করতে? পত্র জবাব দিল না। মায়ের কথায় একবারেই অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। তার মাঝেই ছায়া কণ্ঠ আরেকটু উঁচু হয়ে বলল। পিসির মতন ঘাড়ির বোঝা হবি নাকি? হ্যাঁ, পত্র থেমে গেল, মুখ ফিরিয়ে তাকালো তাদের ঘরের দরজার দাঁড়িয়ে থাকা তার বড়দির দিকে। মেয়েটার মুখ চোখেও শুকিয়ে আছে। সেখানে একবার দৃষ্টি দিয়ে অতঃপর ধীর কণ্ঠে বলল। ঘাড়ের বোঝাই যেহেতু ভাবো, তবে জন্ম দিয়েছিলে কেন? ছায়া রেগে গেলেন, তেড়ে এলেন পত্রের দিকে। পত্রের গাল দুটো চেপে ধরে হিংস্র কণ্ঠে বললেন, বড় কথা ফুটেছে যে, গাল টেনে ছিঁড়ে দিব। আমার পিসিকে যে একটা খারাপ কথা বলবে, আমিও তাকে কিছু বলার সময় একবার ভাববো না। বেশ তেজের সাথে কথাটা বলেই মায়ের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দেয় নিজের গাল থেকে পত্র। তারপর গট গট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। চা বাগানের পূর্ব দিকের সরু পথটা দিয়ে কিছুটা পথ হাঁটার পর থেমে যায় পত্র। পরিচিত জিপ গাড়িটা দাঁড়িয়ে আছে বড় জারুল গাছের সাথে। পরিচিত সেই সুদর্শন পুরুষ ভুবন ভুলানো হাসি দিয়ে তাকিয়ে আছে পত্রের দিকে। কিছুক্ষণের জন্য পত্র ভুলেই গিয়েছিল আজ তার সিনেমা দেখতে যাওয়ার কথা। নিজের ভুলো মনকে তার জন্য কতক্ষণ ইচ্ছে মতন বোকাঝোকা করলো সে। কিভাবে ভুলে গেল এত বিশেষ কথাটা? জিপ গাড়ি থেকে নেমে এলো আতশ। মায়া মায়া মুখে আকর্ষণীয় এক হাসি দিয়ে এগিয়ে এলো পত্রের দিকে। পত্রও ধীর পায়ে এগিয়ে এলো সামনে। দুজনে মুখোমুখি হসে দাঁড়াতেই আলতো হাতে পত্রের গাল ছুঁয়ে দিল আতশ। মুগ্ধ কণ্ঠে বলল। তোমার মাঝে তাকালে এত শান্তি শান্তি লাগে কেন বলো তো পত্র লেখা? পত্র লজ্জায় মিইয়ে এলো। ঘাড় কাত করে লজ্জায় রাঙ্গা হয়ে থাকা চোখ মুখ সে নিবদ্ধ করলো মাটিতে। আহ্লাদি কণ্ঠে বলল। জানি না। আতশপত্রের এমন লজ্জারাঙ্গা মুখ দেখে হো হো করে হেসে উঠল। আদুরে হাতে গাল টেনে দিয়ে বলল। অনেক হয়েছে লজ্জা পাওয়া, এবার চলো। পত্র মাথা দুলিয়ে উঠে গেল জিপ গাড়িটায়। সশব্দে গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। সাথে পত্র লেখার মনে হরেক রকমের অনুভূতি। কিছুটা সংশয়, অস্বস্তি এবং ভয় মাখো মাখো হয়ে মিশ্রিত অনুভূতির সৃষ্টি। আতশ গাড়ি চালাতে চালাতে গুনগুনিয়ে উঠল কিছু পরিচিতি অপরিচিতি গানের সুর। পত্র মনোযোগ দিয়ে শুনল সেই সুর। ভীষণ মোহনীয়তায় আবিষ্ট সেই কণ্ঠ। মানুষটা সর্বগুণে গুণান্বিত। এমন একটা মানুষের সান্নিধ্যে থাকতে পারাটাও যে গৌরবের। বেশ অনেকটা সময় নীরব থাকার পর পত্র কথা শুরু করলো। উৎসুক দৃষ্টিতে প্রশ্ন করলো। আচ্ছা, আপনার সাথে আপনার বন্ধুরা কোথায়? ওরা তো কিছু কাজে তোমাদের সদরে গিয়েছে। চা বাগানটাকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে তো তাই। আপনি জাননি যে? এতদিন তো সেখানে ছিলাম, কিন্তু হুট করে শুনলাম নব নাকি বাড়ি ফিরে গিয়েছে। তাই আমাকে এখানে আসতে হলো। এখানে টুকটাক তথ্য আমি পাঠাই সদরে। একজনের তো থাকা উচিত। আপনার ওই বন্ধুটাকে আমার মোটেও পছন্দ নয়। পছন্দ না হওয়ারই কথা। ওর কথার ভাবভঙ্গি ভালো না। নিজের বন্ধুদের দোষটা সাবলীলভাবে আতশকে স্বীকার করতে দেখে ভালো লাগলো পত্র লেখার। সে মুচকি হেসে বলল। আপনার কথার ভাবভঙ্গি তো ভালো, আপনার সাথে থেকেও সে ভালো হতে পারলো না কেন? পত্রের বাক্যে যে রসিকতার উপস্থিতি তা বুঝতে বাকি রইল না আতশের। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক ঠাট্টা করে ফেললো মেয়েটা। আতশ প্রশংসা করে বলল। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। পত্র জবাব দিল না। লজ্জায় আর একটু নুইয়ে গেল সে। কি যেন একটা আকর্ষণ জড়িয়ে রেখেছে তাকে। কেমন যেন মুগ্ধতা ভরপুর চারপাশে। ছায়ার শরীরটা হুট করেই অসুস্থ বোধ হচ্ছে। তাই দুপুরের খাবার খেয়েই শুয়ে পড়ল বিছানায়। পদ্ম গিয়েছে কোথাও একটা, বলে যায়নি যদিও। বাকি রইল পুষ্প।
সে স্কুলেও যায়নি আর না গেছে পাড়া বেড়াতে, তাই আজকের দুপুরের এঁটো থালা বাসন ধোয়ার কাজটা তার ঘাড়ে এসেই পড়েছে। তাই না চাইতেও সে অলস ভঙ্গিতে থালা বাসন নিয়ে পুকুর পাড়ে গেল। দুপুর 2:30 কিংবা বড়জোর 3টে বাজে। সূর্যের তেমন তেজ নেই। আষাঢ় মেঘে আঁধার হয়ে আছে চারপাশ। পুষ্প পুকুরের শেষ সিঁড়িটাতে বসে একমনে থালা বাসন ধুতে ব্যস্ত। তখনই পুকুরের পাশের ঝোপ থেকে শুকনো পাতা পায়ে মুড়িয়ে যাওয়ার মতন শব্দ হলো। হঠাৎ করেই পরিবেশটা কেমন গা ছমছমে ঠেকলো পুষ্পের কাছে। হুট করেই মনে পড়ে গেল চা বাগানে প্রচলিত ক্লবের কথা। কোনো রকমে থালা বাসনগুলো ধুয়ে উঠে দাঁড়ালো পুষ্প। শ্বাস বন্ধ করে মুহূর্তেই সিঁড়িগুলো পিছে ফেলে উপরে এসে দাঁড়ালো। এতটুকু সময়েই হাঁপিয়ে উঠেছে সে। কেমন যেন ভয় ভয় জেঁকে ধরেছে তাকে। মনে হচ্ছে চারপাশে কারো নীরব উপস্থিতি। পুষ্প বাড়ির পথে যাওয়া সরু রাস্তাটাতে পা বাড়ানোর আগেই জঙ্গলটা থেকে ফিস ফিস শব্দ শোনা গেল। পুষ্প পা বাড়াতে গিয়েও বাড়ালো না। বরাবরই তার কৌতূহল সবচেয়ে বেশি। সেই কৌতূহল মেটানোর জন্যই পুষ্প একটু একটু করে এগিয়ে গেল জঙ্গলের দিকে। তার পায়ের গতি ধীর। আকাশে তখন গুডুম গুডুম ডাক ভেসে বেড়াচ্ছে। চারপাশে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব মনে হচ্ছে। মুহূর্তে আকাশ রূপ বদল করে ফেললো যেন। পুষ্প আরেকটু সামনে এগিয়ে গেল। বটগাছটার ঠিক সামনে দাঁড়ালো। আশেপাশে দু একবার ভীত কৌতূহলী দৃষ্টি দিয়ে পরখ করে নিল। কিছুই তেমন সন্দেহজনক পেল না। তবে পায়ের শব্দ পাওয়া গেল চারদিকে। মনে হচ্ছে কে যেন ব্যস্ত ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে। একে তো প্রকৃতিতে আলো ঝিমিয়ে এসেছে, তার উপর বড় বড় গাছের ছায়ার জন্য জঙ্গলটাকে কেমন আধরে আচ্ছাদিত মনে হচ্ছে। পুষ্প এগিয়ে গেল গাছের বরাবর। বহু পুরনো গাছটাকে শক্ত সামর্থ্যবান এক দারুণ মনে হচ্ছিল। পুষ্প আশপাশ তাকালো। কেউ নেই সেখানে। তবে কি সে ভুল দেখেছে? নিজের মনেই সংশয়ের উপস্থিতি টের পেল। মনে মনে ভাবলো সে হয়তো খারাপ কিছু ভেবেছিল, যার জন্য শুধু শুধু মন ভীত হয়েছে। আশেপাশে কিছু না পেয়ে যেই না সে ঘুরে দু এক কদম এগিয়ে গেল, কিছু একটা অস্পষ্ট চোখে পড়তেই সে ভ্রুযুগল কুঁচকে থেমে গেল। আর মনে হলো বটগাছটার সাথে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। পুষ্প আবার ফিত ফিত দৃষ্টিতে পেছনে তাকালো। সত্যিই সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। অথচ প্রকৃতির আধারময় রূপটার জন্য ঠিক ঠাহর করতে পারছিল না মানুষটাকে। পুষ্প এক পা আগালো। অস্পষ্ট স্বরে শুধালো, কে ওখানে? পুষ্পের কথায় সামনের মানবটার কোনো ভাবান্তর দেখা দিল না। সে আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পুষ্প আরেক পা এগুলে আবার ঠোঁট নাড়ালো প্রশ্ন করার জন্য। কিন্তু তার আগেই তুমুল শব্দে চারপাশে বজ্রপাত হলো এবং আলোকিত হলো ভুবন। সে আলোতে পুষ্পের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর পুরুষ অবয়ব। পুষ্প মুহূর্তেই গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল। তার কণ্ঠধ্বনি থেকে বেরিয়ে এলো একটা শব্দ, অভ্রদা? হাতের উপর হাত রেখে এই প্রথম পত্র সিনেমা দেখছে। তাও কেমন মিষ্টি প্রেম প্রেম সিনেমা। সাথে সুদর্শন পুরুষের কিঞ্চিত যত্নও পেয়েছে সে। কিঞ্চিত বললে ভুল হবে। এতটা যত্ন সে কখনোই পায়নি কোনো পুরুষের কাছ থেকে। তবে অভ্রদাও প্রকাশ্যে না হোক আড়ালে করত এমন যত্ন। সিনেমা শেষ হতে হতে বিকেল নেমেছে। ঝড়ো আবহাওয়া চারিদিকে। বৃষ্টি আসবে আসবে করেও আসছে না। তবে আকাশ অনবরত ডেকে যাচ্ছে নিজের মতন। সিনেমা হল থেকে বেরিয়ে আকাশের ভয়ঙ্কর রূপ দেখে খানিক ভীত হলো পত্র। আঁতকে উঠে বলল, বৃষ্টি আসবে তো মনে হচ্ছে, তাড়াতাড়ি চলুন, এমনিতেও কত দেরি হয়ে গেল। মেয়েটার চিন্তিন নয়ন যুগল দেখে হাসলো আতশ। আর একটু কাছে এসে মেয়েটার কানের পিঠে একগুচ্ছ চুল গুজে দিয়ে শীতল কণ্ঠে বলল, ভয় পাচ্ছে কেন? আমি আছি তো, নিয়ে যাব। পত্র মাথা দুলালো। আতশ শক্ত হাতে মুঠ করে ধরলো পত্রের নরম তুলতুলে হাতটা। আদুরে ভঙ্গিতে হাঁটতে হাঁটতে জিপের দিকে অগ্রসর হলো। পত্র ততক্ষণে মাথা নুইয়ে রেখেছে। আশেপাশে চা বাগানের অনেক পরিচিত মুখই আছে। কারো চোখে পড়ে গেলে যে সমস্যা পোহাতে হবে তাকে। গাড়ির কাছটাতে এসেই চমকে গেল পত্র। গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে আতশের বন্ধু কঙ্কর এবং গৌরব। তারা দুজন অবশ্য নিজেদের মাঝে ঝাঁক বিতণ্ডায় ব্যস্ত। এখনো খেয়াল করেনি আতশ ও পত্রকে। পত্রই প্রথম দেখেছে তাদের। দেখার সাথে সাথে সে দাঁড়িয়ে পড়ল সেই জায়গাতে। পত্র আচমকা থেমে যাওয়াতে পা থেমে গেল আতশেরও। সে অবাক চোখে পত্রের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি সমস্যা পত্র লেখা? দাঁড়িয়ে পড়লে যে?
পত্র চোখের ইশারায় সামনে তাকালো। সাধারণ মানুষের ফাঁক ফোকর নিজের বন্ধুদের দেখতে পেয়ে বেশ চমকে গেল। বিস্মিত কণ্ঠে বলল। ওরা এখানে কেন? কখন এলো? পত্র ঠোঁট উল্টালো, ভ্রু যগল কুঁচকে বলল। আপনার বন্ধু? আমি কিভাবে জানবো কখন এসেছে? পত্রের বাচ্চামো মেশানো কণ্ঠে হাসলো আতশ। মিছিমিছি ভাবুক হয়ে বলল। তাও তো কথা। আমার বন্ধুর খবর তুমি কিভাবে দিবে? তা এখন কি করা যায় বলো তো? পত্রও বেশ চিন্তিত হলো। কতক্ষণ ভেবেচিন্তে অবশেষে সমাধান বের হতেই উৎফুল্ল হাসল পত্র। বিশ্বজয়ের হাসিখানা মুখে লেপ্টে বলল। আপনি এক কাজ করুন, আপনি একাই যান ওনাদের সামনে, আর আমি পিছনে ঢালু রাস্তা দিয়ে সোজা হেঁটে বাজারে উঠে যাব, তারপর বাড়ি চলে যাব। কি বলেন? পত্রের বুদ্ধি ঠিক পছন্দ হলো না আতসের। সে চোখ মুখ গুটিয়ে বলল। না না, তা কি করে হয়? আদার হয়ে গেছে এমনিতেই। এর মাঝে তুমি একা কিভাবে যাবে? তা হয় নাকি কখনো? এটা আমাদের চা বাগান, আমি এর পুরো কোনাকুনি চিনি, অত চিন্তা করার কিছু নেই। পত্রের সান্ত্বনার বাণীতেও কাজ হলো না। আতসের কথা সে নাছর বান্দা, পত্রকে একা যেতেই দিবে না। অতঃপর অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করানো হলো আতসকে। সে অতঃপর রাজি হলো পত্রকে একা ছাড়ার জন্য। আতসকে রাজি করতে পেরে পত্র বেজুই হাসি দিয়ে মুখ চোখ ঠেকে ছুট লাগালো নিজের গন্তব্যে। সেখানে কিছুক্ষণ চেয়ে থেকে আতসও গেল বন্ধুদের দিকে। গৌরব ও কঙ্কর তখনও কথায় ব্যস্ত। আতসের আগমনে অবশেষে তাদের কথার নদীতে ফাটা পড়ল। বন্ধুকে দেখতেই দুজন নেমে দাঁড়ালো জিপ গাড়ি থেকে। দু এক চাপড় আতসের পিঠে ফেলতে ফেলতে ঠাট্টার স্বরে বলল। কি বন্ধু, ব্যাপার কি? সিনেমা হলে কি করছো শুনি? আতস মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল। তোরা নেই তাই ভালো লাগছিল না বলে সিনেমা দেখতে এসেছিলাম। মাইন্ড রিফ্রেশ আর কি। মাইন্ড রিফ্রেশ? তা কার সাথে মন পরিষ্কার করতে এসেছিলেন আপনি? আমরাও একটু শুনি। ঠাট্টার স্বরে কথাটা বলেই গৌরব আর কঙ্কর সমস্বরে হেসে ওঠে। এদের হাত থেকে এত সহজে নিস্তার পাবে না ভেবেই আতস দ্রুত উঠে গেল নিজের গাড়িতে। তার পিছন পিছন কঙ্কর ও গৌরবও উঠে বসলো। প্রকৃতির আধার ঠেলে হেডলাইটের আলো দূর হতে দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে। জনমানবহীন রাস্তা। সম্ভবত ঝড় আসবে বলে মানুষ নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে। এতক্ষণের উচ্ছ্বাসিত আড্ডা প্রায় খানিকটা ঝিমিয়ে এলো। সেখানে ভর করল গরু গম্ভীর কথা। কঙ্কর বেশ গভীর কণ্ঠে বলল। এই নবটা হুটহাট যে শহরে চলে যায় সেটাই বিরক্তকর লাগে। আরও 3-4 মাস আগে আমি ওকে নিজের খরচে চা বাগানে এনেছিলাম। ও বেশ গবেষণা করেই বলেছিল চা বাগানে একটা প্রজেক্ট করা যায়, এতে তো বেশ লাভ আছে। সেই জন্যই তো তোদের বললাম টাকা ইনভেস্ট করতে। এইটার সকল কার্যক্রম তো নবের বুদ্ধি অনুযায়ী চলবে, অথচ ওর কোনো খরচ আছে? ঢাকা গিয়ে বসে আছে সে, দেখ। কঙ্করের কথায় তাল মিলিয়ে গৌরবও বলল। হ্যাঁ, সে আসাতেই তো প্রায় 1-1.5 মাস সেখানে পড়ে আছে। এর মাঝে আবার কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। পরে না দেখ, সব চিন্তা ভাবনা চলে যায়। আতস গাড়ি চালাতে চালাতেই বলল। হয়তো ওর কোনো দরকার পড়েছে তাই গিয়েছে। তাছাড়া আমাদের টাকা সব চলে এলেও ওর টাকা তো এখনো আসে নাই নভ। তাই জন্য হয়তো গিয়েছে। নবকে নিয়ে আরও আলোচনা চলল। প্রকৃতি তখন তার অবস্থা আরও করুণ করে তুলতে ব্যস্ত। আধার হালকা করার জন্য পত্রেদের বাড়ির উঠোনে জ্বলছে নিভু নিভু হারিকেন। ঘরের ভেতর জ্ঞান হারিয়ে পড়ে আছে পুষ্প। উঠোনে পাড়া প্রতিবেশীদের ভিড়। এর মাঝেই গুটি গুটি পায়ে উঠোনে হাজির হয় পত্র। বেশ অগোছালোভাবেই উঠোনে পা রেখেছে, অথচ আচমকা এতগুলো মানুষ উঠোনে দেখে সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। বিস্মিত চোখে তাকিয়ে থাকে উঠোন পানে। ছায়া তখন নাকের জল চোখের জল মুছছে শাড়ির আঁচল দিয়ে। হুট করেই একবারেই অপ্রত্যাশিতভাবে নিজের মেয়েকে উঠোনে দেখে সে চমকে যায়। মুহূর্তেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক কণ্ঠে বলে। তোর এতক্ষণে আসার সময় হলো? স্কুল ছুটি দিয়েছে 4টা বাজে, আর এখন 6টা বাজছে। কি করছিলিস হ্যাঁ? পত্র যে অথই জলে পড়ল তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আসেন পরিচিত কাকি জেঠিমারা। পত্র কিছুক্ষণ চুপ থেকে অনেক বুদ্ধি করে বলল। আমি বিনিদের বাড়ি ছিলাম না, জেঠিমার শরীরটা তো অসুস্থ জানোই। ছায়া রেগে গেলেন, মুখ ঝামটি দিয়ে বললেন। হ্যাঁ হ্যাঁ, মানুষের বাড়িতেই পড়ে থাকিস। এদিকে যে তোর বোন মরার পথে তা খোঁজ রাখিস। রাখবিও বা কিভাবে? তোর ওই পিসি আর তুই তো কখনো সহ্য করতে পারিসনি আমার মেয়েটাকে। পিসির কথা ওঠাতেই পত্রের গোলগাল মুখশ্রীটা রেগে গেল। দাঁত কিরমির করে বলল। একদম আমার পিসিকে কিছু বলবে না মা, ছাড়বো না কিন্তু। মেয়ের তেরে আসা দেখে ছায়া রণমূর্তি ধারণ করলো। বসিয়ে দিল সপাটে দুটো চর।
মুহূর্তেই পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হলো। সকলে পত্রকে পাঠিয়ে দিল তার ঘরে। পত্র মনে মনে এক রাশ রাগ মন খারাপ নিয়ে পিসির রুমে গিয়ে দরজা দিয়ে দিল সশব্দে। মা আজকাল অতিরিক্ত করেন, যা পত্রের সহ্য হয় না। ঘরের পাশের ডোবা থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, সাথে তুমুল বৃষ্টির শব্দ। গভীর রাতে ঘুমে মগ্ন পুরো চা বাগান। ঘুমিয়ে আছে পত্রলেখাদের বাড়ির প্রতিটি প্রাণ। কিন্তু সেই বিভোর ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল ছায়ার। চারপাশ বেশ অন্ধকার। ঘরের এক কোণায় হারিকেনটা জ্বলছে নিভু আলোয়। বৃষ্টির এই অনবরত শব্দ ছাপিয়েও তার কানে এলো একটু ভিন্ন ধরনের শব্দ। আপন মনে ভ্রু কুঁচকালো ছায়া। বরাবরই সে বেশ সাহসী মানুষ। ভয় ডর তার কমই কাজ করে, সেজন্যই আগ পিছ না ভেবে সে উঠে বসলো বিছানায়। চারপাশে বৃষ্টি পড়ছে তুমুল, তা বোঝাই যাচ্ছে। ছায়া ধীর পায়ে কাঠের দরজাটা খুলে বেরিয়ে এলো উঠোনে, হাতে তার নিভু নিভু লণ্ঠন। ছায়া উঠোনে আসতেই অস্বচ্ছ শব্দটা পরিষ্কার হলো। আশেপাশে কেউ নুপুর পরে ছুটছে, যার রিনিঝিনি শব্দ কানে বাজছে। ছায়া ভয় পেল না। হারিকেনটা আঁচল দিয়ে আড়াল করলো যেন বৃষ্টির পানি না লাগে সেখানে। নুপুরের শব্দটা আরও ঘন হলো। ছায়া তার বাড়ির সদর দরজার দিকে তাকাতেই দেখলো লাল রঙের বেনারসি পরিহিতা একজন রমণী পায়ে আলতা লেপে ছুটে যাচ্ছে বাড়ির বাহিরে। মুহূর্তেই ছায়ার শরীর কেঁপে উঠল, চোখের পাতায় ঝলমল করে উঠল অতীত। তার বাড়ির অবহেলিত সেই নারীর কথা মাথায় চলে এলো। এককালে যে নারী সাজতে ভালোবাসতো, স্বামীর আহ্লাদে টুইটুম্বুর থাকতো, যাকে ছায়া কত তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অবশেষে সে বিদায় নিয়েছিল গভীর অভিমানে। আবহাওয়ার শীতল স্রোত যেন ছায়ার অস্তিত্ব নাড়িয়ে দিল। ছায়া বিমূর চিত্তে ডাক দিল, দিদি। ছুটন্ত সেই নারী অবয়ব থেমে গেল তৎক্ষণাৎ, সাথে থেমে গেল তার খিলখিল হাসি। এক হাত ঘুমটা টানা মুখটা নিয়ে চাইল ছায়ার পানে। ছায়া তখন ভাষাহারা, কিন্তু তার সামনের দাঁড়ানো মহিলা অবয়বটার লতার মতন অঙ্গখানি যেন হাসছে। রাতের মাঝামাঝিতে তুমুল ঝড় বৃষ্টি হলো। বাড়ল উঠোনে উপস্থিত নারীর মাঝে উৎকণ্ঠা। কণ্ঠ তার মাত্রাতিরিক্ত কাঁপছিল, কিন্তু মনের ভিতর ক্ষীণ সাহসটাই বজায় রেখে বলল, দিদি, এটা কি সত্যি আপনি? ছায়ার কথায় সামনের নারী অবয়বটার মাঝে তেমন কোনো পরিবর্তন হলো না। সে তুমুল বৃষ্টির ছাট সয়েও ঠাই দাঁড়িয়ে আছে। ছায়া আবার কণ্ঠ থেকে শব্দ উচ্চারণ করার আগেই সামনের অবয়বটা নুপুরের ভয়ঙ্কর শব্দ তুলে বাড়ির সদর দরজা পেরিয়ে বাহিরে বের হয়ে গেল। ছায়ার আর সাহস ধরে রাখার ক্ষমতা হলো না। তার মাঝেই আকাশ হতে গমগমে বজ্রপাতের শব্দে প্রকৃতিও খানিক ভীত হয়ে গেল বোধ হয়। কেঁপে উঠল ছায়ার শিরা উপশিরা অবধি। বাহির থেকে সেই নারী অবয়বটার খিলখিল হাসি প্রকৃতিকে যেন আরো গুরুগম্ভীর করে তুলল। হাসির ঝুংকারে মুগ্ধতা থাকলেও এই রহস্যময় গোলক ধাঁধার জন্য তা কেবল গা সমসমে ভয়ঙ্কর কিছু মনে হলো। ছায়া কেবল তাকিয়ে রইল নির্বিশেষে। তার হাত থেকে সেই কখন জ্বলন্ত হারিকেনটা পড়ে গিয়েছে কাদায় মাখামাখি হয়ে, আলোর ক্ষীণ রেখাটাও বিলীন হয়ে গেছে আধার গর্ভে। ছায়ার কেবল চোখে ভাসছে তার ননাসের অল্প বয়স থাকাকালীন বেনারসি পরা লতার মতন অঙ্গখানি, যা আজ আবার বহু যুগ পরে দেখলো। মুহূর্তেই ছায়ার বদশক্তি ফিরে আসতেই সে ছুটে গেল নিজের ঘরে। নিমিষেই তার শরীর কেঁপে কেঁপে উঠল। সে কি করলো এতক্ষণ? কিভাবে এত সাহস তার ভিতর এলো? কিভাবে সে পারলো এমন ভাবে একটা অস্বাভাবিক কিছুর সামনে দাঁড়িয়ে থাকতে? ছায়ার গা কেঁপে উঠল। মনে হচ্ছে শরীরের তাপমাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পরনের কাপড়টা বদলেই ছায়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আজ রাতটা তার কাছে কেবল স্বপ্নের মতন মনে হচ্ছে। সারা রাত বৃষ্টির পর আজ শুদ্ধ শীতল একটা সকালের দেখা মিলল। প্রকৃতির মাঝে কেমন সতেজতার ভাব। গাছপালা পশু পাখি যেন সকল অলসতা ছেড়ে বেঁচে উঠেছে। বৃষ্টির জল ধুয়ে নিয়েছে সকল অলসতা। রোজকার সকালের মতন আজকের সকালটাও ফুরফুরে হয়ে এসেছে। কিন্তু আজ একটা নিয়মের পরিবর্তন দেখা দিয়েছে। আজ পত্রদের বাড়িতে ছায়ার হইচই নেই। এমনিতে আজ সাপ্তাহিক বাজারের দিন, তার উপর পত্র পুষ্পের স্কুলও বন্ধ। এই দিনে সকাল হতেই একটা হইচই থাকে পত্রদের বাড়ি। বাজার থেকে কি কি আনা হবে সে লিস্ট তৈরি করতে করতে ছায়ার কণ্ঠ বাজারের মোড় অবধি যায়। আবার এর মাঝে পত্রকেও কয়েক ধাপে বকাঝকাও করেন। কিন্তু আজ তেমন কিছুই হলো না। সকালেই ঘুম থেকে উঠলো, নিজেদের কাজ সম্পূর্ণ করলো। একমাত্র ছায়া নির্জীব হয়ে শুয়ে রইল। সকলেই ঘুম থেকে উঠল, নিজেদের কাজ সম্পূর্ণ করলো। একমাত্র ছায়া নির্জীব হয়ে শুয়ে রইল।
পদ্ম আজ রান্নাঘরের কাজে হাত লাগালো। পত্র উঠোন পরিষ্কারে লেগে পড়লো। সারা রাত বৃষ্টির জন্য উঠোনটাতে কেমন ফ্যাসফ্যাসে কাদার মাখামাখি। গাছের ছোট ছোট ডাল ভেঙে পড়ে আছে। বড়ই গাছের পাকা পাকা বড়ই পড়ে আছে উঠোন জুড়ে। তা আবার কুড়িয়ে নিল। দুপুরে রোদ উঠলে ভর্তা করে খাবে বলে। কেউ আর ছায়াকে ডাকার সাহস পেল না। পত্রদের বাবা বাজার থেকে ফিরলেন। হাত ভর্তি বাজারের ব্যাগ রান্নাঘরে রাখতে রাখতে পত্রকে ডেকে এক গ্লাস জল দিতেও বললেন। পত্র জল নিয়ে এলো, বাবার দিকে এগিয়ে দিতে দিতে বলল, বাবা, আজ মায়ের কি হয়েছে? সে যে বিছানায় শুয়ে আছে। সমীরবাবু শান্ত মনে জলটা পান করলেন। অতঃপর মেয়ের দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বললেন, তোর মায়ের তো শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। কাল রাতেও ঠিক ছিল, আজ ভোরে উঠে দেখি জ্বরে তার শরীর কাঁপছে। কি হলো? আবহাওয়াটা বোধহয় সয়নি শরীরে। তা তোরা এখানে, পুষ্প কোথায়? পত্র জবাব দেওয়ার আগেই পদ্ম থালায় গরম ভাত নিতে নিতে বলল, পুষ্পেরও তো জ্বর এসেছে, কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। ওরও রাতে ঠিকই দেখছি, হুট করে জ্বর উঠলো কেন এত? সমীরবাবু চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলল, আবহাওয়া পরিবর্তন হলে এমন সর্দি জ্বর বেড়ে যায়। আমি এখন একটু কোয়ার্টারে যাব। যাওয়ার পথে বিপ্লবের দিয়ে ওষুধ পাঠাবো। তোর মাকে আর পুষ্পকে কিছু খাইয়ে ওষুধটা খেতে বলিস, কেমন? তুমি খেয়ে যাবে না? না, দুপুরে না হয় পত্রকে দিয়ে খাবার পাঠিয়ে দিস কোয়ার্টারে। আসি। দুই মেয়ে মাথা নাড়িয়ে বাবাকে বিদায় জানালো। ততক্ষণে পত্রের উঠোন পরিষ্কার করাও শেষ। পদ্ম গরম ভাত নিয়ে মায়ের ঘরের দিকে অগ্রসর হলো। তার পিছে পিছে গেল পত্রও। মায়ের ঘরের উত্তর দিকের জানালাটা খোলা। সেখান দিয়ে এক টুকরো আলো এসে লুটিপুটি খাচ্ছে তাদের মেঝেতে। পত্র গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিল, যেন আরো ভালো করে আলো আসতে পারে ঘরে। এখান দিয়ে পুকুর পাড়ের রাস্তা দেখা যায়। বিশাল বটগাছটা একবারে স্পষ্ট দেখা যায়। আগে পত্ররা 3 বোন এই ঘরে থাকতো। তারপর নতুন টিনের ঘর উঠানোর পর যে যার মতন আলাদা আলাদা ঘর বেছে নিল। পুষ্প এবং পদ্ম একসাথে ঘুমাতো। পত্র এবং পিসি এক ঘরে ঘুমাতেন। আজও একই ধারাবাহিকতা বজায় আছে। গরম ভাতের থালাটা ছোট কাঠের টেবিলের উপর রেখে মাকে ক্ষীণ স্বরে ডাক দিল পদ্ম। মা, ও মা। ছায়ার তেমন কোনো হেলদোল দেখা গেল না দেখে এগিয়ে এলো পত্র। মায়ের বাহু কিঞ্চিত ঝাঁকিয়ে সে বড় কণ্ঠে ডাক দিল, মা, উঠবে না? এবার ছায়া নড়েচড়ে উঠলেন কিছুটা। কিছু সেকেন্ড পর পিট পিট করে চোখের পাপড়ি ঝাপটালেন। বেশ কতক্ষণ লাগিয়ে চেষ্টা করে অবশেষে চোখ টেনে টেনে চাইলেন। কপালে মৃদু ভাঁজ। পদ্ম কোমল কণ্ঠে বলল, মা উঠো, খাবার নিয়ে এসেছি, উঠো। ছায়া চোখ টান টান করে তাকালেন। চোখের সামনে ভেসে উঠল মেয়ে দুটির মুখ। সে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়লেন, সকাল হয়ে গেছে? হ্যাঁ, উঠো তো। সকাল পেরিয়ে দুপুর গনিয়ে এলো যে, কখন খাবে শুনি, উঠো। ছায়া আর মরা ভেঙে উঠে বসলো। শরীর একেবারেই দুর্বল হয়ে গেছে বললেই চলে। কোনো শক্তিই যেন নেই। মৃদু কাঁপছেও বোধ হয়। সেদিকে খেয়াল করেই পদ্ম বনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পত্ত, মায়ের শরীরে কি খুব গরম? জ্বর কেমন? পদ্মের প্রশ্নে পত্র খানিকটা ভেবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, হ্যাঁ, গরমই তো মনে হচ্ছে। গরমই তো মনে হচ্ছে, আবার কি? কেমন জ্বর? অনেক বেশি কি লাগছে? তুই তো মায়ের শরীর ধরে আছিস, বুঝিস না তাও? দিদির প্রশ্নে আরেকটু অস্বস্তিতে পড়লো পত্র। ছায়া তা দেখে মুচকি হাসলো। দুর্বল কণ্ঠে বলল, ও আমার জ্বর মাপবে কি? জ্বর তো ওর নিজের শরীরেও। আমার চেয়েও তো ওর শরীরে বেশি গরম মনে হচ্ছে। মায়ের কথায় অবাক হলো পদ্ম। তৎক্ষণাৎ সে বোনের কপালে গলায় হাত ছোঁয়ালো। হাত ছুঁয়ে আটকে উঠল সে। হে ঈশ্বর, এত জ্বর তোর শরীরে, অথচ সকাল থেকে একটা বারও বলিসনি, কি রে? বোনের বিস্মিত কণ্ঠের পরিবর্তে পত্র আমতা আমতা করে বলল, আমার ওই একটু গা গরম হয়েছে, এটাও তো বড় ব্যাপার না। তা গা গরম হলো কিভাবে? হ্যাঁ, রাতে বৃষ্টিতে ভিজেছিলিস নাকি? মায়ের প্রশ্নে অবাক হলো পত্র। বিস্ফোরিত নয়নে চাইল পদ্মও। পরপর বোন ও মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে পদ্ম বলল, বৃষ্টিতে ভেজার কথা তুমি কিভাবে জানলে? তবে ও ভিজেনি মা, তোমার আদরের দুলালি পুষ্প ভিজেছে। সকালে আজানের সময় উঠছিলাম, উঠে দেখি তোমার মেয়ে সেই বুড়ে লুকিয়ে লুকিয়ে কি সুন্দর ভিজছে। আমাকে দেখে সে তো কি চমকে গেছে। আমাকে কতভাবে বলছে যেন তোমাকে না বলি। সেই বৃষ্টিতে ভেজার জন্যই এখন জ্বরে পড়ে যাচ্ছে।
আর তুমি তো জানোই ছোটবেলা থেকেই দুটো হয়েছে এক পদের, একটার একটু রোগে ধরলে আরেকটারেও ধরে। ওটার জন্য তো এখন এটারও জ্বরে গা পুড়ে যাচ্ছে। আজব করে তোমার মেয়েটা। ছায়া মনে মনে কি যেন ভাবলো কতক্ষণ। খুব গোপনে দীর্ঘশ্বাসটা ফেলতে নিতেই তার চোখ গেল এবার বড় মেয়ের পায়ের দিকে। সাথে সাথেই চক্ষু ছানাবড়া হয়ে গেল, শরীর বেয়ে শুরু হলো অস্বাভাবিক কম্পন। কাঁপতে কাঁপতে সে আঙ্গুল দিয়ে বড় মেয়ের পায়ের দিকে ইশারা করে বলল, আলতা, তুই আলতা পিটি কোথায়, কখন দিলি? এবার বোধহয় মনে মনে কিছুটা হোঁচট খেলো পদ্মও। খুব সন্তর্পণে চেষ্টা করলো পা লুকানোর। তার মাঝেই উঠোন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো। পদ্ম হাঁফ ছেড়ে বাঁচতেই সে উছিলায় ছুটে গেল উঠোনে। কি যেন একটা লুকানোর অদম্য চেষ্টা ফুটে উঠেছে তার চোখ মুখে। মানুষের আবেগ অনুভূতি এমন, তারা যা লুকিয়ে রাখতে চায় তা আরো বেশি বহিঃপ্রকাশ হয়ে যায় তাদের লুকানোর চেষ্টায়। বাড়ির উঠোনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে বিপ্লব নামের কালো সিমসাম গড়নের ছেলেটা। মাথায় তার এক ঝাঁকড়া চুলের গোছা। পদ্মকে আসতে দেখেই সে বোকা বোকা হাসলো। হাতের ঔষধগুলো এগিয়ে দিতে দিতে বলল, পদ্ম, এই নিয়ে ঔষধ। কাকা বলল কাকিমা আর পুষ্প নাকি অসুস্থ। হ্যাঁ, একটু অসুস্থ। আপনি বসুন না বিপ্লব ভাই, চা করে দিচ্ছি। ঔষধগুলো হাতে নিয়ে আন্তরিকতার সাথে মোড়া এগিয়ে দিতে দিতে হাসলো পদ্ম। ততক্ষণে পত্র ঘর থেকে বেরিয়ে এসেছে। বিপ্লবকে দেখে তার মুখে তেমন কোনো উৎফুল্লতা দেখা দিল না। সে মুখে চোখে আধার টেনে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। বিপ্লব হাসি টেনেই পত্রের উদ্দেশ্যে বলল, কেমন আছো পত্র লেখা? অনেকদিন দেখি না তোমায়। পত্র মুখ চোখ কালো করে পদ্মের দিকে তাকিয়ে বলল, দিদি, আমি একটু জেঠিমাদের বাড়ি যাব, বিন্নির সাথে দেখা করে আসবো, যাই। ও মা, তোমারও তো জ্বর। বিপ্লব ভাই একটু জ্বরটা দেখুক, তারপর না হয় ওষুধ খেয়ে যাবি। পদ্মের উৎকণ্ঠিত কথাতেও পত্রের হেলদোল হলো না। সে আসছি বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। বিপ্লব আর পদ্ম দুজন দুজনের মুখ চাওয়াচাই করলো। পত্র বিপ্লব ভাইয়ের ছোটখাটো ভক্ত বলা যায়। গ্রামে বিপ্লবের যে ফার্মেসিটা আছে সেখানে প্রায়ই পত্রের দেখা মিলতো। অথচ আজ পত্র এতটা মুখ গোমড়া করে রাখলো বা এমন আচরণই বা করলো কেন, বোধগম্য হলো না তাদের। বিপ্লব তার গোল ফ্রেমের চশমাটা ঠেলতে ঠেলতে পুষ্পের জ্বর মাপতে চলে গেল। পদ্ম ছোট শ্বাস ফেলে রান্নাঘরে গেল চা বানানোর জন্য। জ্বরের শরীরটা নিয়ে হেঁটে যাওয়াটা আজ বেশ পরিশ্রমের লাগছে পত্রের কাছে। হেলতে দুলতে তবুও কোনো মতে সে বিন্নিদের বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছাতেই বিন্নির খিলখিল হাসির শব্দ ভেসে এলো তাদের পূবের উঠোন দিক থেকে। পত্র কৌতূহলী হয়ে পা বাড়াতেই চোখ পড়ল বেশ অবিশ্বাস্যকর কাহিনী। আতস আর বিন্নি দুজন মুখোমুখি বসে কি নিয়ে যেন হেসে লুটিপুটি খাচ্ছে। একটি অলস বিকেল, সাথে স্তব্ধ প্রকৃতি বিদ্যমান পরিবেশে। পত্র আর বিন্নি গ্রামের সরু পথটা দিয়ে হেঁটে যাচ্ছে। মাঝে মধ্যে দু একটা কথা বলছে দুজন, না হয় নিশ্চুপ নীরবতা। আতস বাগানের জমিজমা নিয়ে একদিন কথা বলতে গিয়েছিল ঠাকুর জেঠার সাথে। জেঠামশাই না থাকাতে দুজনের বেশ প্রাণোচ্ছল ভাব জমে গিয়েছিল। তারপর থেকেই নাকি দুজনের টুকটাক আড্ডা হয়। এটা জেনে খুশি হলো পত্র। তার প্রাণপ্রিয় বান্ধবী আবার আগের মতন ডানা ঝাপটানো শুরু করেছে। সেটা তার কাছে পৃথিবীতে সদ্য নবজাতক জন্ম নিলে তার মা বাবা যতটা খুশি হয় ঠিক ততটাই খুশির মনে হয়েছে। বান্ধবী হাসছে, ছুটছে, এটা যেন প্রকৃতির জীবন্ত রূপ। কিশোরীদের সবচেয়ে সুন্দর অলংকার তাদের চঞ্চলতা। সে বয়সে আবেগের ঘরে তারা হাসবে, ছুটবে, উদাস হবে, স্বপ্ন বুনবে। এটাই তো প্রকৃতির নিয়ম। বরং এমনটা না হলেই কষ্ট লাগে। প্রকৃতির নিয়ম ভঙ্গন করা হয়। হাঁটতে হাঁটতে বিন্নি আর পত্র পুকুর পাড়ে এসে বসলো। মাথার উপর তখন গাছপালার অবিরাম ছায়া। ছোট হাই টানলো বিন্নি। মেয়েটাকে ক্লান্ত লাগছে। পত্রের মায়া হলো, তাই বিন্নির মাথাটা তার কোলে বিছিয়ে নিতে নিতে বলল, একটু ঘুমিয়ে নে খই, আমি আছি তো। না না বাবা, আমি ঘুমাবো না, যদি পিসি চলে আসে। বিন্নির চোখে মুখে ভয়। পত্র হাসলো সে ভয় দেখে। বিন্নির মাথায় নরম কোমল আদরে স্পর্শ করে বলল, পিসি আসার আগেই না হয় আমরা চলে যাব। আর পিসি আসবে না, পিসি তো আমাদের ভালোবাসতো। আমাদের কি কোনো ক্ষতি করতে পারে সে, বল? না। মুখে না বললেও অন্তরে তো কিঞ্চিৎ ভয় থেকেই যায়। আবার চোখে মুখে ক্লান্তির মেঘ। তাই ভয়ের থেকে বিশ্রামকে সে বেশি গুরুত্ব দিল। বান্ধবীর কোলে পরম নিশ্চিন্তে শুয়ে চোখ বন্ধ করতে করতে বলল,
সন্ধ্যা নামার আগে আমায় তুলে দিস পাতা। সন্ধ্যার পর থাকা উচিত হবে না। পত্র মাথা দুলিয়ে হ্যাঁ জানাতেই মিনিট দুইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ল বিন্নি। তার ভারী নিঃশ্বাস আছড়ে পড়ল পত্রের কোলে। তা দেখে পত্রও দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা বোধহয় অনেক দিন ঘুমোয় না। খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো পত্র। কত এলোমেলো হিসাব ঘুরে বেড়াচ্ছে তার মাথায়। কিছু একটা গোপন গল্পের ঘ্রাণ পাচ্ছে সে। অভ্রদার কল্যাণে বহু বই পড়া হয়েছে তার জীবনে। কখনো ব্যোমকেশ বক্সী, কখনো বা কাকাবাবু, কখনো বা বিদেশি শার্লক হোমস নিয়ে জেনেছে সে। আর সেই সুবাদেই এই সকল অলৌকিক ঘটনা তার কাছে নিতান্তই সাজানো কোনো ছল মনে হচ্ছে। হয়তো একজন করছে এ কাজ, নয়তো অনেকে মিলে। প্রথম দিন পুকুর পাড়ে দেখা পিসি এবং অভ্রদা, দুটো অবয়বকে সে আলাদা দেখেছিল। অভ্রদাকে চোখের ভুল ভেবেছিল, কিন্তু পিসির অবয়বটাও যখন দেখতে পায় তখন ভীত হয়ে পড়ে সে। কিন্তু হুট করেই চা বাগানের বিশৃঙ্খলা তাকে ভাবাচ্ছে। পত্রের মস্তিষ্ক এসবের সাথে অভ্যস্ত নয়, যার ফলস্বরূপ এক পর্যায়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সেও। দূর হতে গন্ধরাজের মোহনীয় ঘ্রাণ ভেসে এলো, সাথে কতগুলো অচেনা পাখির কলরব। চোখের পাতায় আফসা আফসা কিছু দৃশ্য ভেসে উঠল। মস্তিষ্ক হয়তো পত্রকে কিছু আভাস দিতে চায়। সাধারণ চোখ যা দেখেছে তার ভেতরের অসাধারণত্ব পত্রের মস্তিষ্ক হয়তো টের পেয়েছে। কিন্তু ঘুমন্ত পত্রের কাছে তো নেহাতই ঘুমের ঘোরে দেখা স্বপ্নের ন্যায়। মাঝে কেটে গেল আরও কিছুটা দিন। চা বাগানের অস্বাভাবিক ঘটনাগুলো তখন রমরমা। প্রতিদিন নিত্য নতুন কোনো না কোনো বাধা, কোনো ভয়ঙ্কর কিছু ঘটেই চলেছে। এর কোনো বিরতি নেই। অন্যান্য দিনের মতন আজও সকাল হলো, তবে প্রকৃতিতে তখনও ঘন বর্ষার স্রোত। সকাল হতে টিনের চালে ঝুপঝাপ বৃষ্টির নৃত্য অবিরত চলছেই। পত্র রান্নাঘরে মায়ের কাজে সাহায্য করছে। ছায়া গোল গোল বেগুনগুলো গরম তেলে ছেড়েছেন। বৃষ্টির দিনে সমীরবাবু খিচুড়ি আর বেগুন ভাজা একটু বেশিই পছন্দ করেন। কেবল সমীরবাবু না, সাথে পত্র এবং পত্রের পিসিও পছন্দ করতেন। পত্র হাতের সবজি কাটতে কাটতে হঠাৎ ছায়ার দিকে খেয়াল করতেই সে অবাক হলো। তার মা একা একা সামনের দিকে তাকিয়ে হাসছে। পত্র বিস্মিত চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মা হাসছে। মাকে খুব একটা হাসতে দেখেনি ওরা, খুব কমই হাসেন তিনি। আবার হাসেন না বললেও চলে, অথচ সে মানুষ একা একা হাসছে। পত্র অবাক কণ্ঠেই প্রশ্ন করলো। মা, হাসছো যে? ছায়ার ধ্যান ভাঙল না তবুও। সে আগের ন্যায় মাথা দুলিয়ে হাসতে লাগলো। ভাব এমন যে তার সামনে কেউ বসে মজার কিছু বলছে, আর তা শুনেই হাসছে সে। ছায়া অবশ্য কখনোই এক দু ডাকে উত্তর দেয় না। যতক্ষণ না তাকে শরীর দুলিয়ে ডাকা হয়, ততক্ষণ সে ধ্যানেই থাকে। পত্র আর ধৈর্য ধরতে না পেরে ছায়ার শরীর ঝাঁকিয়ে বেশ জোরে ডাকলো। হাসছো কেন মা? কি হয়েছে? পত্রের ধাক্কানোর ফলে কড়াই থেকে কিছুটা তেল ছিটকে অসাবধানতা বশত ছায়ার হাতে এসে পড়ল। কিঞ্চিতই বলা যায়, কিন্তু হুট করে পড়াতে ছায়ার ব্যথার চেয়ে বেশি ভয়ে চেঁচিয়ে উঠল এবং কড়াইয়ের ফুটন্ত তেলে থাকা গরম চামচটা নিয়ে লাগিয়ে দিল পত্রের হাতে। সাথে সাথেই পত্রের হাতের বেশ খানিকটা চামড়া উঠে এলো চামচের গা ঘেঁষে। গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল পত্র। পত্রের চিৎকারে ছায়া কিং কর্তব্য বিমূঢ়। সেই চিৎকার শুনে সাথে সাথে ছুটে এলো পদ্ম এবং পুষ্প দুজনেই। ছায়া ব্যস্ততা দেখালেন না, আগের মতন শটান বসে রইলেন। পদ্ম ততক্ষণে বোনকে বসা থেকে টেনে তুলল। পাশের কলসি ভর্তি জল উপর করে ঢালতে লাগলো চামড়া উঠে সাদা হয়ে যাওয়া হাতটায়। পত্রের গাল ঘেঁষে নোনা জলের স্রোত নিশ্চুপে বিসর্জিত হলো, কিন্তু মুখ দিয়ে সে আর একটাও টু শব্দ করলো না। বোনের অসহায় মুখটা দেখে বেশ মায়া লাগলো পদ্মের, তাই মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরে বলল। বেশি ব্যথা পেয়েছিস পাখি? থাক, কাঁদে না, দেখি তো ভালো হয়ে যাবে। পত্র ধীর গতিতে চোখের জল মুছে নিয়ে বোনের হাত থেকে ছাড়িয়ে নিল নিজের হাতটা। কাট কাট কণ্ঠে বলল। মায়ের হাতেও তেল পড়েছে বর্দি, তুমি ওষুধ লাগিয়ে দাও, আমি ঠিক আছি। কথা শেষ করে আর এক মুহূর্তেও অপেক্ষা করলো না সে। এক ছুটে চলে গেল ঘরে। বেশ শব্দ করে সে ঘরের দরজাটা বাড়ি খেলো। পদ্ম বিস্মিত নয়নে তাকালো মায়ের পানে। মায়ের আচরণ আজকাল তার কাছে বড্ড অমানবিক ঠেকেছে। মেয়েদের এমন অবিশ্বাস্যকর দৃষ্টিতেও যেন কিছু এলো গেল না ছায়ার। সে আরেকটি চামচ দিয়ে কড়াই থেকে বেগুন ভাজাগুলো বাটিতে নামিয়ে উঠে গেল। পদ্মের দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল। বাকি বেগুনগুলো ভেজে নামিয়ে রাখ, আর পুষ্পকে দিয়ে আজ তোর বাবার খাবার পাঠাবি। আমার ঘুম পেয়েছে।
পদ্ম আর পুষ্প দুজন কেবল দুজনের মুখ চাওয়াচাই করলো। মা এতটা বেখেয়ালি কিভাবে হয়? একটুও মায়া হলো না তার এসব করতে। ছোট শ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে বসলো পদ্ম। বেগুন ভাজাগুলোর দিকে তাকাতেই তার অতীতের হাসি খুশি পরিবারটার কথা মনে পড়লো। পিসি প্রতিদিন বেগুন ভাজা খেতেন। তার এত পছন্দ ছিল যে সে বেগুন ভাজা ছাড়া কিছুই বুঝতেন না। পিসি মারা যাওয়ার পর এ বাড়িতে আর বেগুন ভাজা হয়নি, এই প্রথমই হলো। পিসিটা থাকলে কত ভালো হতো, অন্তত পত্রের কষ্ট বোঝার তো কেউ থাকতো। বাবার খাবার নিয়ে আজ পুষ্পই গেল চা বাগানের কোয়ার্টারে। ছাতা মাথায় দিয়ে হালকা রঙের একটা জামা পরে বড় চুলগুলো দুলাতে দুলাতে সে উপস্থিত হলো সেখানে। খুব অদ্ভুত ব্যাপার হলেও এটা ঠিক যে আজকাল পুষ্প বেশ সাদামাটাই থাকে। আগে তো সে সবসময় গাঢ় লাল, নীল, হলুদ ইত্যাদি রঙের জামা কাপড় পরতো। মুখ চোখে থাকতো প্রসাধনীর ছোঁয়া, পাউডার মেখে একদম পরীর মতন। আজকাল আর সে সাজটা তেমন দেখা যাচ্ছে না। একদম গোপন পরিবর্তন বলা যায়, কিন্তু পুষ্পের এই ক্ষুদ্র পরিবর্তন ঠেকে গিয়েছে চা বাগানের বিরাট বিরাট পরিবর্তনের কোলাহলে। বাবার খাবার নিয়ে পৌঁছাতেই পুষ্প দেখে কোয়ার্টারের ভেতরে ছাউনি দিয়ে শহরের সেই ছেলে দলগুলো কিছু একটা নিয়ে আলোচনা করছে। তার একটু দূরেই কোয়ার্টারের সাথে লাগোয়া বাহিরের বারান্দায় মুখটা ছোট করে দাঁড়িয়ে আছে সমীর বাবু। পুষ্প বাবার মুখ চোখ দেখে বেশ অবাক হলো। তাদের বাবা এমন একজন মানুষ যে হাজারো ঝড়ঝাপটায় নিজের শুদ্ধতম হাসিটা মুখে বজায় রাখতে ভুলেন না। অথচ আজ সে মানুষটার মুখ আধার। বাতাসে ছাতাটা সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছিল পুষ্পের। সে কোয়ার্টারের বারান্দায় দ্রুত প্রবেশ করেই প্রথমে ছাতাটা বন্ধ করলো। সমীর বাবুও ততক্ষণে মেয়ের উপস্থিতি টের পেলেন। মেয়েকে দেখে মলিন ঝাপসায় একটা হাসিও দিলেন। পুষ্পও সে হাসির বিপরীতে হাসি ফিরিয়ে দিয়ে এগিয়ে এলো বাবার দিকে। হাতের টিফিন বক্সটা বাবার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আজ খিচুড়ি হয়েছে, ধরো খেয়ে নাও। সমীরবাবু মেয়ের হাত থেকে বক্সটা নিয়ে পাশে রাখলেন। ছোট একটা শ্বাস ফেলে বললেন, আজ বৃষ্টির মাঝে কষ্ট করে আসতে গেলি কেন? আর এই কাজ তো পত্র করে। আজ সূর্য কোন দিকে উঠেছে শুনি? বাবার কথায় মিশি মুখ চোখ কুচকালো পুষ্প। ফেংসি কেটে বলল, কেন? আমি এসেছি বলে তুমি খুশি হওনি? তা হবে না কেন? তোরা তো সবাই আমার মা। মাদের দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়। কিন্তু দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? চা বাগানে আমাদের শান্তির দিন বোধে ফুরিয়ে এসেছে মা। বাবার বুক ভার ভার, কথার মর্ম বুঝল না পুষ্প। কেবল বাবার দৃষ্টি অনুসরণ করে সেই শহরে ছেলেদের আলোচনার দিকে তাকালো পুষ্প। কয়েকদিন নফ নামের ছেলেটিকে অবশ্য দেখা না গেলেও আজ ঠিক দেখা যাচ্ছে কি গভীর আলোচনা। বাবা কি এই আলোচনাকেই ইঙ্গিত দিয়ে কিছু বলল? সারাদিন বৃষ্টির পর বিকালের আকাশ তখন একদম পরিষ্কার। তুলোর মতন মেঘ রাশি উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। সমীরবাবু আজ তাড়াতাড়ি ফিরেছেন বাড়ি। বলতে গেলে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফিরে এসেই দেখে বাড়ির পরিস্থিতি শীতল। যে যার ঘরে ঘুমিয়ে আছে। ছায়াও বিছানার এক কিনারায় কাঁথা গায়ে শুয়ে আছে। কাঁথার আস্তরণে ঢেকে আছে ছায়ার মাঝারি আকারের শরীরটা। সমীরবাবু ঘরের উত্তর দিকের জানালাটার একদিক খুলে দিলেন। ছায়া সবসময় জানালা দরজা খুলে রাখেন। আর বেশিরভাগ সময় সে জানালার সাথে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সময় কাটাতে পছন্দ করেন। অন্যান্য আর পাঁচটা মহিলার মতন না সে। গালগপ্পতে তাকে তেমন দেখাও যায় না। সমীরবাবু জানালাটা খুলে নিজেও একটু স্বচ্ছ বাতাস টেনে নিলেন। মনের মাঝে হাজারো আশঙ্কা। এর মাঝেই তার চোখ গেল জানালা বরাবর পুকুরের কিনারার বটগাছের দিকে। সেখানে কিছু একটা রাখা আছে। সমীরবাবু অবাক হলেন। ব্যস্ত পায়ে ছুটলেন কি ভেবে যেন। মিনিট কয়েকের মাঝেই সেই গাছটার সামনে এসে দাঁড়ালেন এবং অবাক হয়ে গেলেন গাছের সামনে কলাপাতায় বিছানো খিচুড়ি আর বেগুন ভাজা সাজানো পড়ে থাকতে দেখে। এটা দেখে কিঞ্চিত কেঁপে উঠলেন তিনি। তার বোনটা যে কলাপাতায় খিচুড়ি খেতে বড্ড ভালোবাসতেন, তবে আজকে রেখে গেল এখানে এটা। উঠোনের মাচার উপর বসে আছেন সমীর বাবু। সময়টা তখন রাতের প্রথম প্রহর। ছায়া রান্নাঘর থেকে খাবার নিয়ে সমীর বাবুর দিকে বাড়িয়ে দিলেন। সমীর বাবু তখন চিন্তিত মুখ, ভাবুক হয়ে কি যেন ভাবছেন। ছায়া গম্ভীর কণ্ঠে বললেন, নাও খাবারটা। সমীর বাবু কি নিয়ে যেন একটা গভীর ভাবনায় ছিলেন। ছায়ার কথায় তার ধ্যান ভাঙল। ধ্যান ভাঙতেই মুখ দিয়ে একটা গঙ্গানির মতো শব্দ হলো। এতে ছায়া চোখ মুখ কুচকালো। কিছুটা ব্যস্ততা মিশালো কণ্ঠে বলল, কি গো, শরীর খারাপ লাগছে নাকি? না না, তেমন কিছু না। ছায়া আর কিছু বলল না। থালাটা সমীর বাবুর হাতে ধরিয়ে দিয়ে সে আবার দ্রুত ভঙ্গিতে রান্নাঘরে গিয়ে বসলো।
চুলায় ডাল গরম করছেন। ডালের মাঝে চামচ নাড়াতে নাড়াতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, শুনছো, একটা কথা ছিল। সমীরবাবু ভাতের লোকমাটা মুখে নিতে নিতে বললেন, হ্যাঁ, বলো। পদ্মর ব্যাপারে কি ভাবলে? একবার তো বিয়ে ভাঙলো, আর কি চেষ্টা করবে না? সমীরবাবুর ভাতের থালে থাকা হাতটা আপনা আপনি থেমে গেল। তপ্ত শ্বাস ফেলে চাইলেন স্ত্রীর দিকে। বেশ গম্ভীর কণ্ঠে বললেন, মেয়েটার বয়স 18 হবে, যেন হলো হলো ভাব। এমন উঠে পড়ে লেগেছে কেন, বুঝি না। ছায়া কিঞ্চিত ক্ষেপে উঠল। কণ্ঠ আরেকটু উঁচু করে বললেন, আজকাল যুগ ভালো না। বাগানে কত কিছু হচ্ছে, কখন কি খারাপ হয় সেটার কোনো ঠিক ঠিকানা আছে? তোমার তো কেবল মেয়ে মেয়ে, যত সব আহ্লাদিপনা। সমীর বাবুও বোধহয় খানিকটা রেগে গেলেন। হাতের হালটা ছুঁড়ে ফেললেন সুদূরে। মাটিতে পড়ে স্টিলের থালাটা ঝনঝন শব্দ করে উঠল। যে শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলো পদ্ম, পত্র ও পুষ্প। সমীর বাবুর হাতের রগ কিঞ্চিত ফুলে উঠেছে ততক্ষণে। চোখের ভেতর সাদা অংশটায় দেখা দিয়েছে লাল লাল শুরু কিছুর আভা। সে মাচার পায়ে বেশ বড়সড় এক লাথি দিয়ে বেশ চেঁচিয়ে বললেন, তোমার ঠিক সমস্যাটা কোথায় শুনি? কি কারণে তুমি এমন পাগলের মতো আচরণ করো? যখন যা ইচ্ছে তাই সকলের মাথায় চাপিয়ে দিতে চাও। তোমার সিদ্ধান্ত কি সব? আমার মেয়েদের জীবন কিছু না? ছায়া স্বামীর এই শক্তপোক্ত চেহারার আদল দেখে বোধহয় স্তব্ধ হয়ে গেলেন। কোনো মতে উচ্চারণ করলেন, আমি তো ভালোর জন্যই বলেছিলাম। রাখো তোমার ভালো। এ কেমন ভালো যে অন্যের হাসি কেড়ে নেয়? সবাই কেবল নীরব রইল। ছায়াও আর মুখে মুখে তর্ক করলেন না। অনেকটা সময় চুপ থাকার পর রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ছায়া। একদম স্বাভাবিক কণ্ঠে বললেন, হয় বিয়ের ব্যাপারে কথা শুরু করবে, না হয় আমাকে চিরতরে হারাবে। বাকিটা তোমাদের ব্যাপার। মা, পদ্মের চোখে মুখে বিস্ময়, সাথে বিস্ময় পত্র ও পুষ্পের চোখ মুখেও। ছায়া আর এক মুহূর্তেও অপেক্ষা করলেন না, ছুটে গেলেন নিজের ঘরে এবং শক্ত হাতে দরজা দিলেন। সমীর বাবু যেন মুহূর্তেই স্তম্ভিত ফিরে পেলেন। ধপ করে বসে পড়লেন মাচার উপর। যে যার মতন নিজ নিজ জায়গায় চলে গেলেন। কেবল পত্র ধীর পায়ে এগিয়ে এলো তার বাবার দিকে। সে রাতে বাবা মেয়ে অনেকটা সময় চুপচাপ বসে রইল। পত্র বোধহয় বুঝতে পেরেছিল বাবার আজ সঙ্গী দরকার। তাই সেই হলো নিশ্চুপ সঙ্গীটা। পরের দিন ভোর হলো, কাক ডাকলো, সূর্য উঠলো, আকাশে ভেসে বেড়ালো তুলোর মতন মেঘেরা। কিন্তু ছায়া দরজা খুললেন না, শব্দ করলেন না। সমীরবাবু মাচার মাঝেই ঘুমিয়ে রাত কাটালেন। বুকে জমে গেল ঠান্ডাদের উৎসব। ভোর হতেই শুষ্ক কাশি দেখা মিলল। পত্রও কিছুটা আধো ঘুম আধো জাগরণের মাঝে রাত্রি যাপন করলো। সকাল হতে হতেই উঠোন পরিষ্কার করে চা বসিয়ে দিল চুলায়। বাবাকে চা মুড়ি দিয়ে ভাত চড়িয়ে দিল। সমীরবাবু স্নান করে রোজকারের মতন কাজে চলে গেলেন। যেমন সাদামাটা চলে নিত্যদিন, ব্যস্ততার আবরণে ঠিক তেমনই সাদামাটা গেল এই দিনটাও। বিকেল হতেই পত্র পুকুরে গেল কলসি ভরে জল আনার জন্য। কলসি ভরে জল নিয়ে ঘাটে উঠতেই দেখা মিলল আতসের। চোখে মুখে লেপ্টে আছে তার মায়া মায়া হাসি, এক বিশাল মোহনীয়তা। পত্র ও আতসের হাসির পরিবর্তে ফিরিয়ে দিল হাসি। আতস দু কদম সামনে এগিয়ে এলো, বেশ মিষ্টি করে শুধালো, আছো কেমন? বেশ ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা আজকাল তোমার যে দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি? খোঁজ নিলে ঈশ্বরকেও পাওয়া যায়। আমি তো সামান্য মেয়ে। পত্রের সুচালো কথায় আতসের ডান ভ্রু আপনা আপনি উপড়ে উঠে গেল। বেশ প্রশংসার স্বরে বলল, ঈশ্বর আর মানুষের মাঝে এখানেই তো পার্থক্য। ঈশ্বর ব্যথা বুঝেন, কিন্তু মানুষ তা নয়। আতসের কথার বিপরীতে পত্র খিলখিল করে হেসে উঠল। বেশ ঠাট্টা করেই বলল, যে ব্যথা দেয় তারও বুঝি ব্যথা লাগে? পত্রের হেয়ালি কথায় কপালে ভাঁজ পড়ল আতসের। সে যেন কিছু একটা আঁচ করতে গিয়েও করতে পারল না। কেবল সন্দিহান কণ্ঠে বলল, ব্যথা দিয়েছি? কাকে? আরে মজা করেছি। তা চা বাগানে আপনাদের কিসের প্রজেক্ট যেন? ওই তো একটা কারখানা তৈরি করার। ও কিছু না, বুঝবে না তুমি। আতসের কণ্ঠনালী স্বাভাবিকের তুলনায় কাঁপছিল। মিথ্যা বলার সময় কেমন অন্যান্য মানুষের কাঁপে, ঠিক তেমন। পত্রের তীক্ষ্ণ মস্তিষ্ক অবধি সে কম্পন্য ঠিক ধরা পড়ল। কিন্তু সে আর বিভ্রান্তি সৃষ্টি করল না। বাঁকা হেসে বলল, সত্যি? ওসব শহুরে চলচাতুরি আমাদের বোঝার সাধ্য নহে। আতস হয়তো আরও কিছু বলতো, কিন্তু তখনই কোথা থেকে যেন হুড়মুড় করে নব চলে এলো। মাথায় এক ঝাঁক চুল, সাদা পাঞ্জাবি পরনে, বেশ গোছানো হাবভাব। এসেই বলিষ্ঠ হাতে ছোট চোর লাগালো আতসের পিঠে। ব্যস্ততা মাখা কণ্ঠে বলল,
এখানে কিরে শালা, চল তাড়াতাড়ি। আমি আসছি, তুই যা। আতসের কথাকে বিশেষ পাত্তা দিল না নভ, কেবল ব্যস্ততা তাকা দিতে লাগলো। অতঃপর এক পর্যায়ে আতস না পেরে চোখের ইশারায় পত্রকে কিছু বলেই ছুট লাগালো নিজের গন্তব্যে। আতসের পিছে ধীর গতিতে নভ পা বাড়াতে নিয়ে আবার থেমে গেল। পিছে ঘুরে পত্রের পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে নিল। চারপাশে নীরের নিশ্চুপতার দেওয়ালকে ভেদ করে বলল, চুলগুলো আমার প্রিয় ছিল। আরও একটা নিকষ কালো রাত নামলো প্রকৃতির বুক চিরে। দূর হতে খেক শিয়ালের ডাক রাতটাকেই দিয়েছে গা সমসমে রূপ। ঠাকুর বাড়ির জ্যাঠামশাই এর আচমকা ঘুমটা ভেঙে গেল। বাইরে তখন ভরা জ্যোৎস্না। সচরাচর বর্ষাকালে রূপসী চাঁদ থাকে না, তাই জ্যোৎস্নাদেরও আমরা দেখতে পাই না। তবে আজ ব্যাপারটা ভিন্ন। আজ চারদিকে কেমন আলো আর আলো। জ্যাঠামশাই মানে দুলাল ঠাকুর নিজের খাট ছেড়ে উঠে বসলেন। ঘুম ভেঙে যাওয়ায় কেমন একটা অস্বস্তি হচ্ছিল তার। ছেলেটা মারা যাওয়ার পর থেকেই ঘুম হয় না তেমন, যার জন্য সে বিছানা ছেড়ে নেমে বারান্দায় এসে দাঁড়ালেন। বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলিয়ে নিচে তাদের উঠোনে তাকাতেই তার শরীর শিরশির করে কেঁপে উঠল। লাল শাড়ি পরে বধূ বেশে বসে আছে কেউ, পায়ের নুপুর জোড়া বাজছে, কি মিঠে শব্দ। দুলাল ঠাকুর তৎক্ষণাৎ নিচে নেমে এলেন। এ শাড়ি এ নুপুর জোড়া যে তার বড্ড চেনা। নিচে নামতেই দেখে নারী অবয়বটা আগের জায়গাতেই ঠাই বসে আছে, নেই কোনো নড়চড়। দুলাল ঠাকুর যেন বরফ হয়ে গেলেন জমে। কাপা কণ্ঠে বললেন, কে? নারী কণ্ঠটা তখন হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমায় কেন ভালোবাসলা না? সকাল হতেই আবার সকলে দলবল নিয়ে ছুটল দুলাল ঠাকুরের বাড়ি। মুখে মুখে সবার আহারে আহারে করা আফসোসের বুলি। ছেলেটা মারা যাওয়ার পর থেকেই ঠাকুর বাড়িতে কেমন অশান্তি নেমে গেল। কদিন আগে অসুস্থ হলো বাড়ির কর্ত্রী, আজ নাকি অসুস্থ হয়েছে কর্তা। পত্রও সবার মতন ছুটে গেল জ্যাঠামশাইদের বাড়ি। সুঠামদেহী মানুষটা এক রাতের মাঝেই কেমন নিষ্প্রাণ হয়ে গেছে। দেহে কোনো মতে প্রাণটা টিকে আছে বললেই চলে। মুখটা প্রায় বাঁকা হয়ে গেছে। মানুষটা কথা বলছে অথচ কেবল শোনা যাচ্ছে গঙ্গানোর আওয়াজে। বিন্নি ঘরের এক কোণে বসে কাঁদছে। জেঠিমা খাটের এক ধারে বসে আঁচল দিয়ে বারবার নিজের চোখের অশ্রুটুকু মুছে নিচ্ছে। পরিবারটার প্রায় বিধ্বস্ত দশা। পত্র আগলে নিল বিন্নিকে, মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না খই, আমরা আছি তো। প্রাণপ্রিয় বান্ধবীকে পেয়ে আরো হাউমাউ করে কেঁদে উঠল বিন্নি। পত্রের কোমর জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, আমাদের সাথে এমন কেন হচ্ছে রে পত্র? আমরা কার ক্ষতি করেছিলাম বলতো? কারো ক্ষতি করিসনি, ভগবান তোদের পরীক্ষা নিচ্ছেন, ধৈর্য ধর খই। বিন্নির কান্না বন্ধ হলো না। সে আগের তুলনায় আরো বেশি হাউমাউ করে কেঁদে উঠল। পত্র সান্ত্বনা দিতে থাকলো। ভেতর ভেতর বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি চা বাগানের এমন দশা তার মোটেও ভালো লাগছে না যে, অথচ এমন গোলেমেলে সমস্যার সমাধানও তার জানা নেই। সে কেবল চোখ বন্ধ করে বিশ্বাস করেছে একজনকে, ভালোবাসে কিনা। কিন্তু তারপরও সকল কিছুই তার বড্ড ভেজাল যুক্ত মনে হচ্ছে। কেমন যেন পেঁচিয়ে আছে ব্যাপারটা, ভয়ঙ্কর পেঁচিয়ে আছে। অবশেষে পুরো দুদিন পর ছায়া দরজা খুলল। তার রাগ জেদ সে ঠিকই বজায় রেখেছে 2 দিন যাবৎ। তখন সমীর বাবু রাজি হলেন পদ্মের বিয়ে দিতে। তখন ছায়া দরজা খুললেন। তার শরীর অসাড় হয়ে অতঃপর লুটিয়ে পড়লেন মাটিতে। একটা হইচই পড়ল, ডাক্তার ডাকা হলো। নিত্য নতুন ঘটনায় প্রায় অসহ্য হয়ে গেছে পত্র। একটু শান্তি, একটু মুক্তির জন্য সে আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাঁটা শুরু করলো সরু পথটা দিয়ে। তখন বিকেলের প্রথম ভাগ। শিরশিরে বাতাস শুইয়ে দিচ্ছে তাকে, উড়িয়ে নিচ্ছে তার সকল ক্লান্তি। হাঁটতে হাঁটতে সে চা বাগানের পূর্ব দিকের খোলা মাঠটার দিকে এসে দাঁড়ালো। ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে মাঠ জুড়ে। একটা হইচই রমরমা ভাব এখানে। নানান রকমের আনন্দ হাসছে যেন এখানে। পত্রর ভালো লাগছে দেখতে। যাক, অন্তত কোথাও তো কেউ খুশি আছে, কেউ হাসছে। না হয়তো পুরো চা বাগান জুড়েই কেমন দুঃখদের উৎপাত, কেমন দমবন্ধকর চিৎকার চেঁচামেচি। কি করো? হ্যাঁ, পত্র লেখা। পাশ থেকে পুরুষালী কণ্ঠে বেশ ভড়কে গেল পত্র। খুব দ্রুত পাশ ফিরে তাকাতেই একটা হাস্যোজ্জ্বল মুখ চোখে পড়ল। পরিচিত মুখটা দেখতে পেয়ে হাসলো পত্রও। ধীর কণ্ঠে বলল, খেলা দেখছি। তুমিও তো সব খেলা পারো শুনলাম, খেলবে না? আতসের প্রশ্নের বিপরীতে পত্র হতাশার শ্বাস ফেলল। মাথা ডানে বামে হেলিয়ে বলল, না, এখন ভালো লাগে না এসব। কেন লাগে না? পত্র লেখা
আমি যতটুকু বুঝেছি তা হলো তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আর তোমার সব কিছু নিয়ে ভাবনা একটু আলাদা রকম, সবার চেয়ে ভিন্ন। তোমার ভিতরে একটা নিদারুণ সত্তা আছে, আর আমি জানি সেটার সৃষ্টিকর্তা তোমার অভ্রতা, যে তোমাকে একদম আলাদা একটা মানুষ তৈরি করে দিয়েছে। এতটুকু মেয়ের মাঝে ওই অসাধারণত্বটা আমার পছন্দের। আর হ্যাঁ, এটা অবশ্যই তোমার আবেগের বয়স, তাই সব কিছু ছাপিয়ে তোমার আবেগটাই বেশি প্রাধান্য পাবে। কিন্তু বেশি আবেগ প্রয়োগ করতে গিয়ে নিজের ভালো মন্দটা হারিয়ে যেতে দিও না। দিন শেষে আমরা মানুষ কেবল নিজেদের জন্যই বেঁচে থাকি, তাই সেই নিজের সবটাকে প্রাধান্য দেওয়া হলো আমাদের আসল কাজ। পত্র মনোযোগ দিয়ে শুনলো আতসের কথা। বেশ গম্ভীর হয়েই কথাগুলো বলেছে ছেলেটা, কিন্তু মুখে সেই সবসময়ের হাসিটা রয়েই গেছে। সেই হাসিটা দেখে নিজের মাঝে কিঞ্চিত খারাপ লাগা ছড়িয়ে গেল পত্রের। ভেতর ভেতর সে ভীষণ উদ্বিগ্ন হলো। চারপাশের অগোছালো ঘটনাগুলো তাকে বিরক্ত করছে। ভালো খারাপ ভেদাভেদ ভুলিয়ে দিচ্ছে। কি করা উচিত, কি করা উচিত না, কি করলে ভালো হয়, এসব নানান চিন্তায় সে বিরক্ত। অথচ সমাধান নেই কিছুর। বাহিরে তুমুল ঝড় বৃষ্টি। পত্র বসে আছে নিজের ঘরে, হারিকেনের মিটমিট আলোয় নিজের পড়াগুলো গুছিয়ে নিচ্ছে। এই যে এত কিছু হচ্ছে, তার মধ্যে পত্রের পড়া বন্ধ নেই। বড্ড পড়াশোনা পছন্দ করে কিনা। তাছাড়া পিসিও পড়াশোনা করতে বলতো সব সময়। পিসিরও পড়াশোনা পছন্দ ছিল। বৃষ্টির চঞ্চল শব্দ ছাপিয়ে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো পাশের ঘর থেকে। পত্রের মনোযোগে ব্যাঘাত ঘটলো। কপাল কুঁচকে বোঝার চেষ্টা করলো ভুল শুনেছে নাকি ঠিক। অতঃপর আবারও একই ডাক ভেসে আসতেই পত্র উঠে দাঁড়ালো। বইগুলো গুটিয়ে রেখে সাবধানী পায়ে বোনদের ঘরে গেল। হালকা বৃষ্টির ছাট এসে লাগলো তার শরীরেও। ঘরে ঢুকতেই দেখে বড়দি বসে আছে খাটের এক কোনায়। বিকেলে রোদ থেকে আনা জামা কাপড়গুলো গোছচ্ছে। পত্র স্বাভাবিক কণ্ঠে বলল, ডেকেছিলে বর্দি? হ্যাঁ। জামা কাপড় ভাঁজ করতে করতেই পত্র জবাব দিল। পত্র আরো দু কদম এগিয়ে কাঠের ভাঙা নড়বড়ে চেয়ারটাতে বসলো। ঘরের চারপাশে চোখ বুলাতে বুলাতে বলল, পুষ্প কোথায়? ওরে যে দেখছি না। অভ্রতার বাড়িতে। জ্যাঠামশাই অসুস্থ, জেঠিমা এবং বিন্নিরও মন মেজাজ খারাপ, ভেঙে পড়েছে ওনারা। কারো তো সেখানে থাকা দরকার। পুষ্প নিজেই বললো ও থাকবে, তাই বাবা ওরে দিয়ে আসছে সেখানে। আমি অবশ্য যেতে চেয়েছিলাম। মা রাজি হয়ে গেল? পত্রের চোখ মুখে বিস্ময়, কারণ সচরাচর তাদের মা মেয়েদের বিকেলের পর বের হওয়া পছন্দ করেন না। সব সময় সে চায় যেন তার মেয়েরা চুপচাপ গম্ভীর ও পরিপাটি থাকে। পত্র এমনটা ছিল না বিধায় মা রাগ বেশি করতেন। আর আজ কিনা সে মা পুষ্পকে আরেকজনের বাড়িতে থাকার অনুমতি দিল। পত্রের বিস্ময় হওয়ার কারণটা পদ্মও জানে, তাই সে আগের ন্যায় জামা কাপড় গুছাতে গুছাতে বলল, বাদ দে ওসব কথা, তোকে আমি অন্য কথা বলতে ডেকেছি। কি কথা বর্দি? পত্র বেশ আগ্রহের সাথেই জিজ্ঞেস করলো। বড়দি সব জামাকাপড়গুলো আলনাতে রেখে এলেন। এর মাঝে সে একটা কথাও বলেনি। জামাকাপড় রেখে খাটের নিচ থেকে স্টিলের একটা বক্স বের করলেন। সেখান থেকে আলগোছে একটা ছোটখাটো কিছু বের করে ধরলেন পত্রের সামনে। ছোট জিনিসটা চোখে পড়তেই পত্র খানিকটা কেঁপে উঠল। ভয় স্রোতের বেগে তার শরীরে খেলে গেল। ভয় স্রোতের বেগে খেলে গেল তার শরীরে। কম্পনরত কণ্ঠে পত্র শুধালো, তুমি কোথায় পেয়েছো এটা বর্দি? যেখানে তুই গোপন করে রেখেছিস সেখানেই। তা এটা কোথায় পেয়েছিস বললি না তো? পত্র নিজেকে বেশ স্বাভাবিক করার চেষ্টা করলো। এমন শীতল রাতেও সে ঘামে ভিজে একাকার হয়ে গেছে। ওড়নার কোনা দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, এটা তো রথের মেলা থেকে কিনেছিলাম, মনে নেই তোর? সে তো আর 4-5 মাস আগের কথা। এখনো এই আংটির রং যায়নি কেন? স্বর্ণের মতো চিকচিক করছে তার রং। ব্যাপার কি রে? পত্র বড়দির হাতে থাকা আংটিটা ছিনিয়ে নিতে চায়, কিন্তু পদ্ম তা করতে দেয় না। বরং বেশ শক্ত হাতে আংটিটা চেপে ধরলো। বাঁকা হেসে বলল, স্বর্ণের আংটি তাই না? তা তোকে কে দিল? আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়। পান্তা ফুরোনোর জোগাড়, অথচ তোর কাছে স্বর্ণের আংটি দিল কে শুনি? পত্র মাথা নাড়ালো। গলায় আটকে গেল কথা, শেষমেশ ধরা পড়েই গেল। স্রোতের বেগে চলে গেল আষাঢ় মাস, থেকে গেল কেমন আঁধার করা আকাশ আর মন খারাপ করে রাখা প্রকৃতি। সময়টা ঠিক দুপুরের মাঝামাঝি। পত্র আর বিন্নির স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় তারা বাড়ি ফিরছে দুজনেই। দুজনের মাঝে শুনশান নীরবতা। বিন্নির সুন্দর হাস্যজল মুখখানায় আজকাল তেমন হাসির ছোঁয়া থাকে না।
পত্রের চঞ্চলতা ভরা শরীরে চঞ্চলতারও বড্ড অভাব বোধ করে সে। বাড়ির কাছাকাছি আসতেই জিপ গাড়ির গম্ভীর শব্দটুকু শুনতে পায় পত্র ও বিন্নি দুজনেই। পত্র অবাক চোখে সামনে তাকাতেই দেখে সুদর্শন পুরুষটির ঠোঁটে মুগ্ধ হাসি ঝুলিয়ে উপস্থিত হয়েছে এখানে। কি মনে করে পাশে তাকাতেই দেখে বিন্নির চোখ মুখে চাপা হাসির ছোঁয়া। পত্র ভ্রু কুঁচকালো। আতশকে নামতে দেখে বিন্নির সেই হাসি যেন বিস্তৃতি লাভ করলো। উচ্ছ্বাসিত হয়ে বলল, আতস। পত্রের কুঁচকানো ভ্রু যগল আরও কুঁচকে গেল। প্রায় কিছুটা বিস্মিত হয়ে বলল, আতস, এত বড় ছেলেকে তুই নাম ধরে ডাকিস? পত্রের প্রশ্নতেই ঘোর কেটে গেল বিন্নির। প্রায় সেকেন্ডের মাঝেই নিজেকে সামলে নিল। কিঞ্চিত ঢোক গিলে আমতা আমতা করে বলল, আতস ভাইয়া, বলেছি পাতা, তুই আজকাল কানে কম শুনিস। পত্র সন্দিহান দৃষ্টিতে তাকালো বিন্নির পানে। সে তো ভুল শুনে নি, অথচ বিন্নি কি সুন্দর কথা ঘুরিয়ে ফেলছে। পত্র আর কিছু জিজ্ঞেস করার আগেই আতশ এসে তাদের সামনাসামনি দাঁড়ালো। মিষ্টি এক হাসি উপহার দিয়ে বলল, হুম, কি ব্যাপার বিন্নি? পত্র, বাড়ি ফিরছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? বিন্নির প্রশ্নে আবারও পত্র অবাক হলো। চোখ বড় বড় করে বিন্নির দিকে তাকালো। অবিশ্বাস্যকর ভাব তার চোখ মুখে, কিন্তু এবার সে তার অবিশ্বাস্য হাবভাবটা অগোচরেই গিলে নিল এবং স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, বাড়ি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ বললে না তো? বিন্নির প্রশ্নে আতশ ছোট হাসি দিয়ে উত্তর দিল, তোমাদের বাড়ির ওখানেই। প্রজেক্টের কাজ শুরু হয়েছে তো, তাই একটু ঘুরতে যাচ্ছি। ও। পত্র এর মাঝে একটা কথাও বলল না, কেবল দুজনকে সচেতন দৃষ্টিতে পরখ করে নিল। আতশ এবার পত্রের দিকে তাকিয়ে বলল, চলো তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসি। না, আমার বাড়ি তো এখানেই। আপনি বরং বিন্নিকে নিয়ে যান। পত্রের কাট কাট জবাবেও বিন্নি কিছুটা আঁচ করতে পারল না, বরং খুশি মনে সে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাও, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। ওমা, এই প্রথম বুঝি তুই হেঁটে এসেছিস? এর আগে কি উড়োজাহাজ দিয়ে আসতিস? পত্রের বাঁকা প্রশ্নে মুখটা মলিন করে ফেলল বিন্নি। কমল কণ্ঠে বলল, এমন করে খোঁচা দিচ্ছিস কেন রে পাতা? তুই না চাইলে আমি হেঁটেই যাব। বিন্নির কমল কণ্ঠে মায়া হলো পত্রের। সে বিন্নির বাহু জড়িয়ে ধরে হাসি মুখে বলল, আরে না, মজা করলাম। যা তুই ওনার সাথে, আমি হেঁটেই যেতে পারবো। বিন্নি ঘাড় কাত করেই জিভে গিয়ে উঠল। আতশ সেদিকে একবার তাকিয়ে পত্রের দিকে দৃষ্টি দিল। ক্ষীণ স্বরে বলল, তোমার দিদির বিয়ে নাকি? তা আমাদের নিমন্ত্রণ দিলে না যে? কাল বিকেলে পুকুর পাড়ে আসবেন, কথা আছে। আচ্ছা, যাই তাহলে। কথাটা বলেই আতশ গাড়ির উদ্দেশ্যে চলে গেল। পত্র আলগোসে একটা শ্বাস ফেলল। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। পত্র নিজেই সে কথাটার প্রমাণ। পত্রের পাশ কাটিয়ে গাড়িটা চলে গেল। পত্র নিজেও নিজের বাড়ির পথে পা বাড়ালো। ওই তো বাড়িটা দেখা যাচ্ছে। রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে বাড়ির গেট। বিয়ে বিয়ে একটা আমেজ চা বাগানে। আর অদ্ভুতভাবে কয়েকদিন চা বাগানে আর তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সব যেন মুহূর্তেই চুপ হয়ে গেছে। কিন্তু পত্র থেমে নেই। যেভাবেই হোক এই রহস্যের ঘোলাটে ভাব সে সরিয়ে ফেলবেই। বাইরে মানুষের একটা গমগমে ভাব। পত্র বসে আছে তার মায়ের ঘরে, কারণ তার ঘর অতিথিতে পরিপূর্ণ। কাল বড়দির আশীর্বাদ। দুদিন পরেই বিয়ের তারিখ রাখা হয়েছে। ছেলে তাদের পাশের গ্রামেরই একটা স্কুল মাস্টার। পরিবারও ভালো। তারা এক দেখাতে দিদিকে পছন্দ করেছে। আর মায়ের ইচ্ছেতেই বিয়েটা খুব দ্রুতই সম্পূর্ণ হচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে যখন সে সকল হিসাব মিলাতে ব্যস্ত, তখন পুকুর পাড়ে চোখ যেতেই সে চমকে উঠল। আতশ দাঁড়িয়ে আছে সাদা শার্ট পরনে। হুট করেই তার মনে পড়ল আজ আতশের সাথে দেখা করার কথা ছিল তার, আর সে বেমালুম ভুলে বসে আছে। শরীরের ওড়নাটা আরো ভালোভাবে জড়িয়ে পত্র বাইরে বেরিয়ে গেল। উঠোন জুড়ে হাসি ঠাট্টার ঢেউ। পুষ্প রান্নাঘরের দরজায় বসে রান্নার জন্য মশলা বাটছে। আজকাল পুষ্প মেয়েটা একদম পরিবর্তন হয়ে গেছে। কোনো হইচই নেই তার ভেতর। ঝামেলা ঝঞ্ঝাটও করে না আগের মতন। একদম ভিন্ন এক পুষ্পের আবির্ভাব। পত্র উঠোন পেরোনোর আগেই উঠোনে হাজির হলো একদল অপরিচিত লোকজন। চোখ মুখে কাঠিন্যতা। পত্র সহ বাড়ির সকলে অবাক হলো। ছায়া রান্নাঘর থেকে উকি দিয়ে বোঝার চেষ্টা করলেন উঠোনে কারা। লোকগুলোর মাঝে একজন গম্ভীর কণ্ঠে বললেন, সমীর বাবু কোথায়? ওনাকে ডাক দেন। ছায়া রান্নাঘর থেকে উঠে এলেন। মাথায় আঁচল দিয়ে বেশ বড়সড় ঘোমটা টেনে বললেন, ওনার কি দরকার? আপনি কে? আমি ওনার স্ত্রী।
আপনার স্বামীকে ডাকুন, তাকে বলা হয়েছে এবারে ছাড়তে। বারবার চা বাগানের কমিটি থেকে নোটিশ পাঠানো হয়েছে, অথচ সে বাড়ি না ছেড়ে এখানে উৎসব শুরু করে দিয়েছেন। ডাকুন তাকে। ছায়া অবাক হলেন, অবাক কণ্ঠে বললেন, বাড়ি ছাড়তে হবে মানে? কে ছাড়বে বাড়ি? আমাদের বাড়ি এটা। আপনারা ছাড়বেন বাড়ি? ছায়া মুহূর্তেই রেগে গেলেন, আঙ্গুল উঁচিয়ে বললেন, আপনারা বেরিয়ে যাবেন, যান বেরিয়ে যান বলছি। কত বড় সাহস আপনাদের! আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছেন বেরিয়ে যেতে? এত সাহস! ছায়ার রণমূর্তি দেখে খানিক ভেবাচাকা খেলে ছেলেগুলো। 35-এর রমণীর এমন তেজ মোটেও কাম্য নয়। যেখানে মেয়েরা পুরুষদের আড়ালেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে কিনা এমন তেজ। ছেলেদের মাঝে একজন এগিয়ে এলেন, ছায়ার কাঁধে মৃত ধাক্কা দিয়ে চিৎকার করে বললেন, আপনি সরুন সামনে থেকে, না হয় আমরা হাত তুলতে বাধ্য হব। কথাটা শেষ করার সাথে সাথে তৎক্ষণাৎ চর পড়ল উক্ত কথা বলা লোকটার গালে। লোকগুলোর সাথে সাথেই সবাই কিং কর্তব্য বিমূঢ়। ছায়া তখন রাগে হিতাহিত জ্ঞান সম্পূর্ণ হয়ে পড়েছে। রান্নাঘর থেকে চেলাকাঠ তুলে এনে লোকগুলোর সামনে দাঁড়ালো, শাসনের ভঙ্গিতে বলল, এক্ষুনি উঠোন ছাড়বি তোরা, আর না হয় পৃথিবী, কোনটা চাস বল? ছায়ার আকস্মিক আচরণে লোকগুলো প্রায় ভীত হলো। থতমত খেয়ে তারা দ্রুত প্রস্থান নিল। বাড়ির উপস্থিত মানুষজন বিস্মিত হয়ে সবটা দেখলো। ছায়া রেগে যায়, মাঝে মাঝে চিৎকার চেঁচামেচিও করেন, কিন্তু সবটাই বাড়ির মানুষের সাথে। বাইরের মানুষ তো ছায়ার চেহারাই দেখতে পান না, আবার চিৎকার শুনবে তো দূরের কথা। সবাইকে থম মেরে আগের ন্যায় নিজ জায়গায় অবস্থান করে থাকতে দেখে নিজেকে স্বাভাবিক করলো ছায়া। খানিকটা কেশে সবার উদ্দেশ্যে বলল, যে যা করছো করো, ভালোই ভালোই আমার মেয়ের বিয়েটা মিটে যাবে, কেউ চিন্তা করো না, যে যার ইচ্ছা কাজ করো। ছায়ার একটা কথাতেই সবাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, নিজেদের হাসি তামাশায় আবার মনোযোগ দিল। পত্র কতক্ষণ নিজের মায়ের দিকে তাকিয়ে রইল। সবটা স্বাভাবিক হতেই তার মাথায় খেলে গেল অন্য এক ভাবনা। লোকগুলোকে কারা পাঠিয়েছে? প্রজেক্টের কাজের জন্যই তো এই জমিটা প্রয়োজন, তবে আতসেরা পাঠিয়েছে। চমকে গেল পত্র, তার পিঠ পিছে আতস অন্য কিছু করছে, অন্যরকম কিছু। ভোর সন্ধ্যাবেলা পত্রদের অনুষ্ঠানে পরিপূর্ণ বাড়িটাই হাজির হলো পত্রদের সবচেয়ে প্রিয় পরেশ মামা। 2 হাঁড়ি ভর্তি মিষ্টি নিয়ে গমগমে আয়োজনে হাজির হয় সে। তার উপস্থিতি অনুষ্ঠান বাড়িটাকেও আরো দ্বিগুণ উচ্ছ্বাসিত করে তুলল। মুহূর্তেই সবাই ভুলে যায় কিছুক্ষণের আগের হইচইয়ের কথা। পত্র তো মামাকে দেখেই তীব্র বেগে ছুটে এসে জড়িয়ে ধরে, উৎফুল্ল হয়ে উঠে, আনন্দের সাথে বলে, কবে আসলাম মামা সদর থেকে? তোমার অনেক মনে পড়েছে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িগুলো ছায়ার হাতে ধরিয়ে দিয়ে হাসি খুশি কণ্ঠে জবাব দেয়, এই তো আজই এলুম, তোদের ছাড়া কি আমার মন টিকে সেখানে বল, তাই চলে এলাম। পুষ্পও খুশি হয়ে রান্নাঘরের দরজা থেকে নেমে মামার কাছে আসে, মিষ্টি কণ্ঠে শুধায়, কেমন আছো মামা? ভালো আছি মা, তুই কেমন আছিস? প্রশ্ন করতে করতে পুষ্পের মাথাও আদুরে হাত বুলিয়ে দেয় সে। পুষ্প মাথা দুলিয়ে বলে, ভালো আছি মামা, আসো ভেতরে। পুষ্পের কথায় পত্র ও মামাকে ছেড়ে দাঁড়ালো, জায়গা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মামা, আসো ভেতরে। কতখানি রাস্তা এসেছো, আসো আসো। ভদ্রলোক প্রাণ খোলা হাসি দিয়ে উঠোনে রাখা কাঠের চেয়ারটাতে বসলো। তখনই পুষ্প জল এনে 1 গ্লাস জল এগিয়ে দিল লোকটার পানে। পরেশ জলটুকু নিয়ে তৃপ্তি মনে খেলো, অতপর ছায়ার দিকে তাকিয়ে বেশ প্রশংসার স্বরে বলল, কি ব্যাপার ছায়া, পুষ্প মা দেখি বড় হয়ে গেছে কয়েক মাসে। আগে তো দৌড়ে গিয়েই সদর থেকে কি উপহার এনেছি তা দেখার জন্য ছটফট করতো, কিন্তু আজ আজ তার রূপ একেবারেই ভিন্ন যে। পুষ্প খানিক লজ্জা পেল বোধ হয় মামার ঠাট্টায়। ছায়াও নরম হেসে বলল, বড় হচ্ছে তো বুদ্ধিজ্ঞান বাড়ছে। তা আপনি তো নিশ্চয়ই ক্লান্ত, ঘরে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ একটু ক্লান্ত, কিন্তু এই হইচই দেখতে খারাপ লাগছে না, যেন আনন্দের হাট বসেছে তোদের উঠোনে। তা সমীরবাবু কই, তার যে কোনো খবর নেই? ঘুমাচ্ছে, আপনি ঘরে যান, আমি ডেকে দিচ্ছি। আরে না না, তার দরকার নেই, পরে উঠলেই দেখা করবো নে। তা পদ্মমা, তুই অমন চুপচাপ কেন? কি হয়েছে মা তোর? দেখি এদিকে আয় তো। উঠোনের এক কোণায় দাঁড়িয়ে থাকা পদ্মের ধ্যান ভাঙল পরেশের ডাকে। সে অনেক কষ্টে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মামার কাছে যেতে যেতে বলল, কিছু হয়নি মামা, তোমাকেই দেখছিলাম, অনেকদিন পর এলে তো। অনেকদিন পর এলে মানুষ আরও খুশিতে আত্মহারা হয়ে যায়, অথচ তুই মন মরা হয়ে বসে আছিস। মন খারাপ মা? মামার প্রশ্নে পুষ্পের ঠেলে কান্না আসে, কিন্তু সে কাঁদে না,
যেখানে কান্নার বিষয়বস্তু অহেতুক সেখানে কান্নার যে আদৌ মূল্য নেই। নিজেকে অনেক বোঝানোর পরে কান্না গিলতে সক্ষম হলো পদ্ম। মেয়ে জাতি চাইলেই তার সকল অনুভূতি গিলে নিতে পারে। উপচে পড়া কান্না ঠেলে সরিয়ে সে কৃত্রিম হাসি ঠোঁটে বজায় রেখে আলতো হেসে বলল, ওই তোমাদের ছেড়ে যেতে হবে তো, তাই একটু মন খারাপ। তুমি এসেছো দেখে আমি অনেক খুশি। পরেশ মামা তার ব্যাগ থেকে একটা লাল রঙের ছোট বক্স এগিয়ে দিল পদ্মের দিকে। খুশি মনে বলল, এই যে ধর, এটা তোর জন্য, দেখ তো পছন্দ হয় কিনা। পদ্ম বক্সটা হাতে নিল। চারপাশে সকলের কৌতূহল মেটানোর জন্য বক্সটা খুলতেই দেখে স্বর্ণের একজোড়া ভারী দুল জ্বলজ্বল করছে। তা দেখে ছায়ার হাসি হাসি মুখ মুহূর্তেই চুপসে গেল। কপালে ভাঁজ ফেলে বলল, ও মা, আপনি এত দামি জিনিস